স্টার্ট করার আগে আমি আরেকবার করে একটু গ্রস আইডিয়াটা দিয়ে নিতে চাই যে যে জিনিসটা হচ্ছে যে আমাদের বডিতে যত মানে আচ্ছা আমি আমাদের যে টিস্যুর বেসিক অর্গানাইজেশন টিস্যুর বেসিক অর্গানাইজেশন নিয়ে কিছু কথা যেগুলো তোমরা সবাই জানো একটু বলে নিই আর কি। বেসিক্যালি আমাদের শরীরে সবচেয়ে স্মলেস্ট ইউনিট হচ্ছে সেল। সেল দেন কয়েকটা সেল একত্রিত হয়ে নেক্সট যে ইউনিটটা তৈরি করে, এই নেক্সট ইউনিটের নাম হচ্ছে টিস্যু। তো যে কোনো একগুচ্ছ সেল একসাথে হলেই টিস্যু হয় না। কিছু সেল মিলিত হয়ে টিস্যু হতে গেলে তার কিছু শর্ত পালন করতে হয়। কমন অরিজিন, কমন লোকেশন এবং কমন পারপাস। কমন পারপাস। তো একটা সেল যদিও আমাদের সমস্ত অ্যাক্টিভিটির ইউনিট, একটা সেল একা খুব অল্প কাজই করতে পারে। আমাদের বডির ট্রু ফাংশনাল ইউনিট হচ্ছে টিস্যু। ট্রু ফাংশনাল ইউনিট অফ আওয়ার বডি হচ্ছে টিস্যু। কেন? কারণ একটা টিস্যুতে কয়েকটা স্পেসিফিক টাইপের সেল এবং কয়েকটা স্পেসিফিক টাইপের এক্সট্রা সেলুলার সাবস্টেন্স একসাথে থাকে, দেন তারা তাদের ট্রু পারপাসটা তারা করতে পারে। তো আমাদের বডিতে যত টিস্যু আছে এগুলাকে সব মিলায় 4টা ভাগে ভাগ করা হয়েছে: এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু এবং নার্ভাস টিস্যু। আমাদের শরীরে বেসিক টিস্যু এই 4 রকম। টিস্যুর পরে বিগার যে ইউনিটটা, সেই ইউনিটটা হচ্ছে অর্গান। তো প্রত্যেকটা অর্গানেই এই 4 রকম টিস্যু দেখতে পাওয়া যায়, প্রত্যেকটা অর্গানেই। ফর এক্সাম্পল, আমরা যদি জিআই ট্র্যাক্টের কথা বলি, জিআই ট্র্যাক্টের আমরা যদি 4টা লেয়ার বলি: মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলার লেয়ার এবং সেরোসা। আচ্ছা, মিউকোসার মধ্যে আবার আছে এপিথেলিয়াল লেয়ার, ল্যামিনা প্রোপ্রিয়া এবং মাস্কুলারিস মিউকোসা। সাবমিউকোসায় নার্ভাস লেয়ার আছে একটা, যেটাকে বলা হয় মাইশনার্স প্লেক্সাস। মাসেল লেয়ার আবার দুইটা, ইনার সার্কুলার, আউটার লংগিটিউডিনাল। এই দুটার মধ্যেও একটা নার্ভ লেয়ার আছে, এটার নাম হচ্ছে মাইন্টারিক প্লেক্সাস আর সেরোসা। এই সবগুলাই কিন্তু এক একটা এক এক রকমের টিস্যু। যেমন মিউকোসার যে এপিথেলিয়াল, এটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। ল্যামিনা প্রোপ্রিয়া এটা হচ্ছে কানেকটিভ টিস্যু। মাস্কুলারিস মিউকোসা এটা হচ্ছে একটা স্মুথ মাসেল, সো এটা হচ্ছে একটা মাস্কুলার টিস্যু। এই যে নার্ভাস লেয়ারটা সাবমিউকোসা, এটা একটা নার্ভাস টিস্যু। তারপর মাস্কুলারিস মিউকোসা মানে মাস্কুলার লেয়ারে যে আউটার লংগিটিউডিনাল এবং ইনার মাস্কুলার, এগুলো সব মাস্কুলার টিস্যু। এই দুই লেয়ারের মাঝে যে নার্ভ লেয়ার, এটা আবার নার্ভাস টিস্যু। সেরোসাটা আবার কানেকটিভ টিস্যু। এরকম, এটা শুধু একটা এক্সাম্পল জিআইটি। এরকম যত অর্গান আছে প্রত্যেকটা অর্গানেই 4 রকম টিস্যুই দেখতে পাওয়া যায়, এবং প্রত্যেকটা অর্গানে প্রত্যেকটা টিস্যুর কাজ ডিফারেন্ট। যেমন জিআইটিতে মিউকোসাতে যে এপিথেলিয়াল টিস্যু আছে ওর কাজ জাস্ট অ্যাবজর্পশন। সাবমিউকোসাতে যে নার্ভ লেয়ার আছে, নার্ভাস টিস্যু, ওর কাজ হচ্ছে কন্ট্রোল অফ সিক্রেশন। মাস্কুলার যে লেয়ার আছে ওইখানে যে মাসেল টিস্যু, ওর কাজ হচ্ছে পেরিস্টালসিস। আর এখানে যে নার্ভ লেয়ার, ওর কাজ হচ্ছে কন্ট্রোল অফ পেরিস্টালসিস। আর যে সেরোসার যে কানেকটিভ টিস্যু, ওর কাজ হচ্ছে একটা কাভারিং, আউটওয়ার্ড কাভারিং। ঠিক আছে? আচ্ছা, সেরোসারটা কানেকটিভ টিস্যু প্লাস এপিথেলিয়াল টিস্যু, কারণ এখানে ভিসারাল পেরিটোনিয়াম অর্থাৎ মেসোথেলিয়ামও থাকে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা অর্গানেই 4 রকম টিস্যুই দেখতে পাওয়া যায়, বেশিরভাগ অর্গানেই 4 রকম টিস্যুই দেখতে পাওয়া যায়, এবং 4 রকম টিস্যুর প্রত্যেকটা অর্গানে আলাদা আলাদা ডিফাইন্ড কাজ আছে। তারপর এক একটা অর্গান মিলে তৈরি করে অনেক বেশ কয়েকটা কাছাকাছি অর্গান মিলে তৈরি করে এক একটা সিস্টেম। যেমন জিআইটিতে অনেকগুলো অর্গান আছে: স্টমাক, তারপর ইসোফেগাস, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, তারপর হচ্ছে এদিকে লিভার আছে, প্যানক্রিয়াস আছে। এগুলো সবগুলো মিলে তৈরি করে হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম। আর এরকম অনেকগুলো সিস্টেম মিলে আলটিমেটলি আমাদের পুরো বডিটা তৈরি হয়। ঠিক আছে? তো আমরা হিস্টোলজিতে যে ইউনিটটা পড়বো, শুরুতে সেল পড়ে নিয়েছি ঠিক আছে, কিন্তু আমাদের বেসিক নজর কিন্তু টিস্যুতেই, যে কোন জায়গায় কোন টিস্যু কিভাবে আছে এবং টিস্যুটা ওইখানে থাকার জন্য ওইখানে কি কাজটা করে। সো
সো আশা করি আম, এই গ্রস আইডিয়াটা আমি দিতে পেরেছি তোমাদেরকে। তো যাই হোক, আমি তাহলে এখন আজকে আমাদের ইয়েতে, তাহলে আরেকটা জিনিস আমি বলেছিলাম যে এই যে আমি টিস্যুটা যে পড়াচ্ছি, প্রত্যেকটা টিস্যুতে তুমি যদি কম্পোনেন্ট হিসাব করো, প্রত্যেকটা টিস্যুতে কম্পোনেন্ট দুই রকম। প্রত্যেকটা টিস্যুতে আমরা যখন পড়ব, প্রত্যেকটা টিস্যুতে কিছু সেলুলার কম্পোনেন্ট এবং প্রত্যেকটা টিস্যুতে কিছু এক্সট্রা সেলুলার কম্পোনেন্ট। তো এক এক টিস্যুতে এই কম্পোনেন্ট, সব টিস্যুতেই দুইটা কম্পোনেন্টই আছে, তবে এক এক টিস্যুতে কম্পোনেন্টের যে রেশিও এটা ডিফারেন্ট। যেমন আমি প্রথম দিনই বলেছিলাম যে এপিথেলিয়াল টিস্যুতে সেলুলার কম্পোনেন্ট ম্যাক্সিমাম, এক্সট্রা সেলুলার কম্পোনেন্ট হচ্ছে মিনিমাম। কিন্তু কানেকটিভ টিস্যুতে হচ্ছে সেটার উল্টা। কানেকটিভ টিস্যুতে সেলুলার কম্পোনেন্ট হচ্ছে মিনিমাম, বেশিরভাগই এক্সট্রা সেলুলার কম্পোনেন্ট। মাসকুলার টিস্যুতে সেলুলার এবং এক্সট্রা সেলুলার মানে মোটামুটি মানে সেলুলার কম্পোনেন্ট একটু কম এপিথেলিয়াল টিস্যু থেকে, তবে কানেকটিভ টিস্যুর মতো এত কম না। নার্ভাসও এরকমই, একটু কম, বাট কানেকটিভ টিস্যুর মতো এত কম না। তবে কোন জায়গায় কি সেল আছে এটাই হচ্ছে টিস্যু ডিফারেন্স করে দেয়। যেমন এপিথেলিয়াল টিস্যুতে আমরা যে সেলগুলো পড়েছিলাম সবই ছিল স্কোয়ামাস সেল, নাহলে কলামনার সেল, নাহলে হচ্ছে মিউকোসাল মানে বা কিউবেরাল সেল। কানেকটিভ টিস্যুতে আমরা কিছু সেলের নাম পড়বো, যেমন ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফেজ, তারপর ব্লাডের যে সেলগুলো সেগুলো এডিপোসাইট, তারপর স্পেশালাইজড কানেকটিভ টিস্যু যেমন বোনসে পড়বো অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট ইত্যাদি। তেমনি মাসকুলার টিস্যুতে আমরা পড়বো মায়োসাইট, নার্ভাস টিস্যুতে আমরা পড়বো নিউরন, নিউরোগ্লিয়া। এক এক টিস্যুতে কিন্তু এক এক রকমের সেল আছে, আবার এক এক টিস্যুতে এক এক রকমের এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স আছে। তাহলে এক একটা এক টিস্যু থেকে আরেক টিস্যুর পার্থক্যটা কিসে? ইন দ্য রেশিও অফ ইটস কম্পোনেন্টস এন্ড ইন দ্য ডিফারেন্স অফ ইটস কম্পোনেন্টস। ঠিক ঠিক আছে। তো এটাই ছিল একটু গ্রস আইডিয়া দেওয়ার জন্য আমি বলছিলাম। তাহলে যাই হোক, আমরা শুরু করি। তাহলে আমরা গ্ল্যান্ড শুরু করি। আচ্ছা, ফার্স্টে একটু গ্ল্যান্ড নিয়ে একটু বলতে চাই। গ্ল্যান্ড কোথা থেকে আসে? হাউ ইজ গ্ল্যান্ড ডিরাইভড? যে কোনো কানেকটিভ টিস্যুতেই, সরি, যে কোনো এপিথেলিয়াল টিস্যুতে, মানে ইউজুয়ালি বেশিরভাগ মানে এপিথেলিয়াল টিস্যুর নিচে কি থাকে? কানেকটিভ টিস্যু থাকে। তো সাপোজ এই এপিথেলিয়াল টিস্যুটা কোনো কারণে আন্ডারলাইং কানেকটিভ টিস্যুতে ইনভ্যাজিনেট করলো এইভাবে। আন্ডারলাইং যে কানেকটিভ টিস্যু, সেখানে এই এপিথেলিয়াল টিস্যুটা ইনভ্যাজিনেট করলো। তারপরে কি হলো? তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে এপিথেলিয়াল টিস্যু invaginates into underlying connective tissue. It is the first step. Invaginates into underlying connective tissue. এরপরের স্টেপটা কি? এরপরের স্টেপটা হচ্ছে যে অংশটা ইনভ্যাজিনেট করলো, সবচেয়ে ডিপের যে অংশটা, that part will differentiate into a specialized structure. Specialized structure, এই স্পেশালাইজড স্ট্রাকচারকে আমি বলবো একটা গ্ল্যান্ড। এগুলো সবগুলোর কিন্তু নিউক্লিয়াস থাকবে। আচ্ছা, স্পেশালাইজড স্ট্রাকচারকে আমি কি বলবো? গ্ল্যান্ড বলবো। তাহলে 2 নম্বরে কি হবে? The deepest portion that has invaginated will differentiate into gland. এই হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে কি? যে অংশটা লাইনিং এপিথেলিয়াম বা সারফেস এপিথেলিয়ামকে ডিপার লাইং গ্ল্যান্ডের সাথে কানেক্ট করে রাখতেছে, এটা দুইটা ফেট হতে পারে। ইট ক্যান পারসিস্ট or it can disappear. If it persists, this part will differentiate into duct. এবং ডাক্টও কিন্তু লাইন্ড বাই এপিথেলিয়াল টিস্যু। ডাক্টও কিন্তু লাইন বাই এপিথেলিয়াল টিস্যু। আর যদি ডিসঅ্যাপিয়ার করে যায়, তাহলে তাহলে আর কি, ডিসঅ্যাপিয়ার করে গেলে কি হবে তোমরা তো জানোই। দেখো, যদি ডিসঅ্যাপিয়ার করে যায় তাহলে এটা আর কিছুই থাকবে না, এটা এরকম করে লাইন থাকবে, আর এটা একটু ভিতরে ডিপার লাইন থাকবে এরকম। তখন আচ্ছা, এটা হচ্ছে ডাক্ট। আচ্ছা, যদি পারসিস্ট করে, দিস উইল গিভ রাইজ টু এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর যদি ডিসঅ্যাপিয়ার করে যায় তখন কি হবে? এটার চারপাশে যে ব্লাড ভেসেলগুলো আছে, this gland will become closely associated with the blood vessel, এবং তখন it will become an endocrine gland. তখন এটা হবে যে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে বেসিক্যালি একটা গ্ল্যান্ড কিভাবে ডেভেলপ করে
It develops from invagination of surface epithelium into the underlying connective tissue. আর যদি এটার কানেকশন উইথ দ্য সারফেস এপিথেলিয়ামটা পারসিস্ট করে, ইট উইল বি কল্ড এ ডাক্ট, সরি মানে ওই কানেকশনটাকে বলবো ডাক্ট, আর ওই গ্ল্যান্ডটাকে আমি বলবো এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর যদি কানেকশনটা ডিসঅ্যাপিয়ার করে যায়, তাহলে ওই গ্ল্যান্ডটাকে আমি বলবো একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো এক্সোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশনটা ডাক্ট দিয়ে সারফেসে চলে যায়, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশনটা ডিরেক্ট ব্লাডে চলে যায়, ব্লাডে চলে যায়। আচ্ছা, তারপরে প্রত্যেকটা গ্ল্যান্ডে শুধু এপিথেলিয়াল টিস্যু যে থাকে এমন না, আরেকটা স্পেশালাইজ সেল থাকতে পারে একদম বেসমেন্ট মেমব্রেন ঘেঁষে, এরকম একটা স্পেশালাইজ একটা সেল থাকতে পারে। এই সেলটার নাম হচ্ছে, দেখো সেলটার নাম হচ্ছে মায়ো এপিথেলিয়াল সেল, মায়ো এপিথেলিয়াল সেল। These cells has characteristics of epithelial cell and also like a smooth muscle cell, এজন্যই মায়োএপিথেলিয়াল সেল। এটা হচ্ছে দিস আর ইউজুয়ালি ফাউন্ড ইন গ্ল্যান্ডুলার টিস্যু, ইন গ্ল্যান্ডস। এটার কাজটা কি? ইট ক্যান কন্ট্রাক্ট, ইট ক্যান কন্ট্রাক্ট অ্যান্ড ইট ক্যান হেল্প এক্সট্রুড দ্য সিক্রেশন ফ্রম দ্য গ্ল্যান্ড। সাপোজ এই হচ্ছে একটা গ্ল্যান্ড, এখানে যদি এরকম মায়োএপিথেলিয়াল টিস্যু থাকে বা মানে মায়োএপিথেলিয়াল সেল থাকে, এগুলো গ্ল্যান্ডটাকে স্কুইজ করে সিক্রেশনটাকে গ্ল্যান্ডের লুমেন থেকে ডাক্টের দিকে পাঠাতে সাহায্য করে। তাহলে ইট উইল হেল্প এক্সট্রুড দ্য সিক্রেশন, আচ্ছা এক্সট্রুড না বলে প্রোপেল, প্রোপেল দ্য সিক্রেশন ফ্রম দ্য lumen of duct, sorry from the lumen of gland towards the কি, towards the duct। আচ্ছা, আরেকটা ছোট জিনিস, গ্ল্যান্ডে যে জিনিসটা তৈরি হয়, গ্ল্যান্ডে ইউজুয়ালি এক্সোক্রাইন গ্ল্যান্ডে যে জিনিসটা তৈরি হয় আমরা ওটাকে বলি এনজাইম, আর ইউজুয়ালি এক্সোক্রাইন গ্ল্যান্ডে যেটা তৈরি হয় আমরা ওটাকে বলি হরমোন। তো গ্ল্যান্ডের সিক্রেশন গুলা যদি সেটা এক্সোক্রাইন গ্ল্যান্ড হয় ইউজুয়ালি আমরা সেটাকে এনজাইম বলি, যদি সেটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হয় সেটাকে আমরা ইউজুয়ালি বলি হরমোন। আর গ্ল্যান্ডের সিক্রেশনের যদি কেমিক্যাল ক্লাসিফিকেশন করো, কেমিক্যাল টাইপিফিকেশন, it can be carbohydrate type secretion, it can be protein type secretion, or it can be both, ঠিক আছে, it can be both। যাই হোক, যেহেতু বেশিরভাগ গ্ল্যান্ডুলার সিক্রেশনই প্রোটিন টাইপ, এজন্য আমরা যখন সেল পড়েছিলাম আমরা বলেছিলাম যেই সেলগুলাতে অনেক বেশি প্রোটিন টাইপ সাবস্টেন্স সিনথেসাইজ হয় সেই সেলগুলাতে একটা অর্গানেলি বেশি থাকে, কিছু অর্গানেলি খুব হাইলি ডেভেলপ থাকে। এর মধ্যে একটা অর্গানেলি হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটা অর্গানেলি হচ্ছে গলজি কমপ্লেক্স। এই দুইটা, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলজি কমপ্লেক্স। এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি, এর সাথে অনেকগুলা কি লেগে থাকবে, অনেক অনেক রাইবোজোম লেগে থাকবে, অনেক অনেক রাইবোজোম লেগে থাকবে। রাইবোজোমের কম্পোনেন্ট কি বলেছিলাম, আরএনএ প্লাস প্রোটিন। তো আরএনএ কি জিনিস, এক প্রকার নিউক্লিক অ্যাসিড, তাই না? তো এই সেলগুলোতে অনেক বেশি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোম পাওয়া যাবে, অর্থাৎ অনেক বেশি নিউক্লিক অ্যাসিড পাওয়া যাবে সাইটোপ্লাজমেই, সাইটোপ্লাজমেই তো থাকবে রাইবোজোম, সো সাইটোপ্লাজমে অনেক বেশি নিউক্লিক অ্যাসিড পাওয়া যাবে। এজন্য নিউক্লিক অ্যাসিড যেহেতু পাওয়া যাবে সেহেতু আমরা যে কোনো একটা সেলকে যখন স্টেইন করি দুই রকম স্টেইন দেয়া হয়, একটা হচ্ছে হেমাটক্সিলিন আর একটা হচ্ছে ইওসিন। এটা আমি পরে ব্যাখ্যা করব যখন স্টেনিং পড়াবো। একটা হচ্ছে হেমাটক্সিলিন আর একটা হচ্ছে ইওসিন। তো এই দুইটা স্টেইনের মধ্যে, দাঁড়া একটা সেকেন্ড, আমাকে একটা মিনিট একটু টাইম দাও, আমি কন্টিনিউ করতেছি, একটা সেকেন্ড।
সরি হ্যাঁ। আচ্ছা দেখো, হেমাটক্সিলিন হচ্ছে একটা, আচ্ছা আমি একটা কাজ করি, স্টেইনের বেসিকটা বলেই দিই একটু করে। এটা হচ্ছে একটা বেসিক স্টেইন, আর এটা হচ্ছে একটা অ্যাসিডিক স্টেইন। হেমাটক্সিলিন ইউসিন এটা হচ্ছে একটা বেসিক স্টেইন, এটা হচ্ছে অ্যাসিডিক স্টেইন। আচ্ছা দাঁড়া আমি কালার কোডিং করে দিই, তাহলে তোমাদের মনে রাখতে ইজি হবে। এটা হচ্ছে একটা ব্লু কালারের স্টেইন, আর এটা হচ্ছে একটা রেড কালারের স্টেইন। এটা হচ্ছে একটা রেড কালারের স্টেইন। তো হচ্ছে কি তোমার যেই সেলগুলোতে অনেক, আচ্ছা ঠিক আছে, এই জন্যই তোমার সেলের নিউক্লিয়াসটা ইউজুয়ালি ব্লু কালার নেয়। কেন ব্লু কালার নেয়? কারণ সেলের নিউক্লিয়াসে অনেক নিউক্লিক অ্যাসিড থাকে, আর নিউক্লিক অ্যাসিড যেহেতু, এই অ্যাসিডটা কিন্তু প্রচুর পরিমাণে বেসিক স্টেইনকে নিয়ে নিবে, কারণ অ্যাসিড এবং বেজ একসাথে আসতে চায়। আর সেলের বাকি অংশ নিবে অ্যাসিডিক স্টেইন, অর্থাৎ সেলের সাইটোপ্লাজমটা হবে রেড আর নিউক্লিয়াসটা হবে ব্লু। বাট এই যে তোমার গ্ল্যান্ডের সেলগুলার সাইটোপ্লাজমেও অনেক ব্লুইশ এরিয়া দেখা যাবে। কেন এত ব্লুইশ এরিয়া দেখা যাবে? কারণ এদের অনেক রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে লাগানো আছে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ। তাহলে গ্ল্যান্ডুলার যেই সেলগুলা, বিশেষ করে যারা প্রোটিন জাতীয় জিনিস তৈরি করে, যে গ্ল্যান্ডুলার সেল, তাদের ওয়েল ডেভেলপ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং ওয়েল ডেভেলপ গলজি কমপ্লেক্স থাকবে। এবং ওয়েল ডেভেলপ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানেই রিচ ইন রাইবোসোম, রিচ ইন আরএনএ, রিচ ইন নিউক্লিক অ্যাসিড, এবং দে উইল টেক বেসিক স্টেইন। অর্থাৎ ওদের সাইটোপ্লাজমেও অনেক বেজোফিলিক এরিয়া দেখা যাবে, যদিও নর্মাল সেলে সাইটোপ্লাজমটা রেড হয়। ঠিক আছে, তাহলে তাহলে এই কয়েকটা হচ্ছে যে তোমার গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের বা একটা গ্ল্যান্ডুলার সেলের বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা এখন আমাদের মেইন ডিসকাশনে তাহলে চলে যাই। তাহলে দেখো, কিছু ফার্স্টে কিছু বেসিক কথাবার্তা আমি এগুলো অলরেডি কিন্তু বলে দিয়েছি। গ্ল্যান্ড হচ্ছে একটা এপিথেলিয়াল ডেরিভেটিভ। আচ্ছা, এপিথেলিয়াল ডেরিভেটিভ। আচ্ছা আচ্ছা, এখন গ্ল্যান্ড আমরা এগুলো একটু পরেই পড়বো। একটা সিঙ্গেল সেলও কিন্তু গ্ল্যান্ড হইতে পারে, একটা সিঙ্গেল সেলও গ্ল্যান্ড হইতে পারে, ওটাকে আমরা বলবো ইউনিসেলুলার গ্ল্যান্ড। আর বেশিরভাগ গ্ল্যান্ডই হয় মাল্টিসেলুলার। আচ্ছা, আর সিক্রেশনের ক্যারেক্টারটা কি বললাম? দ্য সিক্রেশন ক্যান বি কার্বোহাইড্রেট টাইপ, দ্য সিক্রেশন ক্যান বি প্রোটিন টাইপ, it can be lipid type, or it can be combination of three, অথবা combination of any two। ঠিক আছে, আর এখানে কিছু উদাহরণ আমি দেখিয়েছি, যেমন কোন গ্ল্যান্ডের একটা উদাহরণ দাও যে গ্ল্যান্ডের সিক্রেশনটা প্রোটিন টাইপ। যেমন প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন পোরশন, সেখান থেকে ডাইজেস্টিভ এনজাইম বের হয়, এবং সমস্ত এনজাইমই প্রোটিন আমরা জানি। প্লাস যে এন্ডোক্রাইন প্যানক্রিয়াস আছে, এন্ডোক্রাইন প্যানক্রিয়াসও কিন্তু সমস্ত হরমোনই পেপটাইড হরমোন, সো ওগুলাও কিন্তু প্রোটিন টাইপ। যাই হোক, তারপর গিভ অ্যান এক্সাম্পল হোয়ার দ্য সিক্রেশন ইজ লিপিড টাইপ। যেমন অ্যাড্রেনাল কর্টেক্স, এখান থেকে কি কি হরমোন বের হয় কেউ কি বলতে পারবে? আচ্ছা আমি বলে দিচ্ছি, এখান থেকে যে হরমোন বের হয়, অ্যালডোস্টেরন, তারপর হচ্ছে এই যে কর্টিসল অথবা গ্লুকোকর্টিকয়েড, আর হচ্ছে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এগুলো সব হচ্ছে কি স্টেরয়েড হরমোন, আর স্টেরয়েড কি এক প্রকার লিপিড, তাই না? তাহলে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে লিপিড বের হয়। আবার আমাদের ফেসে দেখো, অনেকের ফেস অয়েলি ফেসটা কেন অয়েলি হয়? ডিউ টু সিক্রেশন ফ্রম সেবাসিয়াস গ্ল্যান্ড, সো এটাও একটা লিপিড। কিছু গ্ল্যান্ড আছে যেখানে কার্বোহাইড্রেট এবং প্রোটিন মিক্সড হয়ে বের হয়, যেমন স্যালাইভারি গ্ল্যান্ড। এটা খুবই একটা মানে ইন্টারেস্টিং জিনিস। স্যালাইভারি গ্ল্যান্ডের যে কার্বোহাইড্রেট মানে যে পোরশনটা, দ্যাট ইজ মিউসিন বা মিউকাস, পিচ্ছিল লালা যে পিচ্ছিল ওইটা। আর যে প্রোটিন পার্টটা, মানে স্যালাইভার যে প্রোটিন পার্টটা, সেটা হচ্ছে স্যালাইভাতে যে কিছু এনজাইম থাকে ওগুলা। যেহেতু স্যালাইভাতে পিচ্ছিল মিউকাসও থাকে প্লাস এনজাইমও থাকে, তো আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস একটু বলি। আমার জিআই ট্র্যাক্ট, স্মল ইন্টেস্টাইন, তোমরা সবাই পড়েছো বায়োকেমিস্ট্রিতে। স্মল ইন্টেস্টাইন থেকে কি
ডাইজেস্টিভ জুস বের হয়, নাম হচ্ছে সাক্কাস এন্টেরিকাস। ঠিক আছে, তো সাক্কাস এন্টেরিকাস থেকে পিওরলি ডাইজেস্টিভ এনজাইম বের হয় কিন্তু, এজন্য এটা পুরোপুরি প্রোটিন টাইপ সিক্রেশন হয়। কিন্তু স্মল ইন্টেস্টাইনেও কিন্তু তোমার পিচ্ছিল মিউকাস বের হয়। ওইটা কোত্থেকে আসে? ওইটা আসে মিউকোসাল সেল থেকে, ওইটা আসে মিউকোসাল সেল অথবা গবলেট সেল থেকে। হ্যাঁ, গবলেট সেল থেকে। তাহলে স্মল ইন্টেস্টাইনে কিন্তু মিউকাস আর এনজাইম দুইটা আলাদা জায়গা থেকে আসে, দুটো আলাদা গ্ল্যান্ড থেকে আসে। গবলেট সেল একটা ইউনিসেলুলার গ্ল্যান্ড, আর সাক্কাস এন্টেরিকাস আসে ইন্টেস্টিনাল গ্ল্যান্ড থেকে। কিন্তু স্যালাইভাটা কিন্তু শুধু একটা সিঙ্গেল স্যালাইভারি গ্ল্যান্ড থেকে সব তৈরি হয়। সিঙ্গেল গ্ল্যান্ড থেকে মিউকাসও তৈরি হয়, সিঙ্গেল গ্ল্যান্ড থেকে এনজাইমও তৈরি হয়। এজন্য এক গ্ল্যান্ডে দুই রকম জিনিসই দেখা যায়, কার্বোহাইড্রেট এবং প্রোটিন দুইটাই দেখা যায়। আচ্ছা, এমন একটা গ্ল্যান্ডের নাম বলো যেখানে শুধুমাত্র কার্বোহাইড্রেট তৈরি হয়, সেটা হচ্ছে গবলেট সেল। বেসিক্যালি ইট ইজ অ্যান ইউনিসেলুলার গ্ল্যান্ড। আর এমন একটা সেলের নাম বলো যেখানে তিন রকম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিন রকম সিক্রেশনে বের হয়, সেটা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড। তাহলে এই ছিল কিছু বেসিক আইডিয়া, ক্লাসিফিকেশন অফ গ্ল্যান্ড বেসড অন হোয়াট টাইপ অফ সিক্রেশন দে প্রোডিউস। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন গ্ল্যান্ডের ডেভেলপমেন্টও কিন্তু আমরা বলে ফেলেছি। দাঁড়া আমি একটু পরিষ্কার করি, বেশি ঝামেলা হয়ে গেছে জায়গাটাতে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বেসিক্যালি glands are always derived from surface epithelium, any glands। কি হয়? আচ্ছা, আমি ফার্স্টে মনে হয় ইনভেশন বলেছিলাম, তাই না? ইনভেশনের আগে আরেকটা স্টেপ আমি বাদ দিয়েছি, এটা বলতে হবে। ফার্স্টে proliferation of epithelial cell হয়, proliferation of epithelial cell। তারপর যেখানে proliferate হলো সেই সেলগুলো ইনভেশন করে ইনটু সাব অ্যাডজেসেন্ট কানেকটিভ টিস্যু, ফার্দার ডিফারেন্সিয়েশন হয়ে গ্ল্যান্ড তৈরি হয়। কমিউনিকেশন পারসিস্ট করলে এক্সোক্রাইন গ্ল্যান্ড, পারসিস্ট না করলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আচ্ছা, এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ডিফারেন্স আসতে পারে। একটা তো এভাবে দিবা যে ডাক্ট আছে ডাক্ট নাই, কমিউনিকেশন উইথ সারফেস আছে নাই। আরেকটা দিবা খুবই ইজি, এক্সোক্রাইন গ্ল্যান্ডের যে সিক্রেশনটা, ওই সিক্রেশনটা কোথায় যায়? গ্ল্যান্ড থেকে বের হয়ে কিন্তু লোকালি যায়, নিয়ার বাই যায়। কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশনটা ব্লাড স্ট্রিম দিয়ে চলে যায় ডিস্টালি। ইট অ্যাক্টস অন ডিস্টাল অর্গানস আর ইট অ্যাক্টস অন লোকাল অর্গানস। এই তিনটা ডিফারেন্সই বেসিক্যালি। আর পরের ডিফারেন্স হচ্ছে যে কিছু এক্সাম্পল দিবা, নাম দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে কোনো এক্সোক্রাইন গ্ল্যান্ডের তাহলে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডাক্টাল পার্ট, একটা হচ্ছে সিক্রেটরি পার্ট। গেল, এই পর্যন্ত ছিল যে ইন্ট্রোডাকশন। ঠিক আছে, আমরা এখন তাহলে গ্ল্যান্ডুলার টিস্যুর ক্লাসিফিকেশনটা একটু দেখি। ক্লাসিফিকেশনই শেষ, গ্ল্যান্ডুলার টিস্যুর ক্লাসিফিকেশন এবং এক্সাম্পল। অনেক ভাবে ক্লাসিফাই করা যায়। আচ্ছা, খুবই মনোযোগ দিয়ে দেখা, এটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্টে হচ্ছে মানে অ্যাকর্ডিং টু নাম্বার অফ সেল। আমি বলেছিলাম যে কোনো গ্ল্যান্ড ইউনিসেলুলারও হতে পারে, মাল্টিসেলুলারই হয় বেশি, তবে ইউনিসেলুলারও আছে। তাহলে ইউনিসেলুলার গ্ল্যান্ড মানে যেই গ্ল্যান্ডটা মাত্র একটা সেলই আছে। তো বেসিক্যালি এটা ট্রু সেন্সে এটাকে গ্ল্যান্ড বলা উচিত না, কারণ এখানে ট্রু সেন্সে কোনো ইনভ্যাজিনেশন হয় না। তবুও এখান থেকে সিক্রেশন আসে, এজন্য এটাকে একটা গ্ল্যান্ডের মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে ইউনিসেলুলার গ্ল্যান্ড। আর বাকি গ্ল্যান্ডগুলো সব মাল্টিসেলুলার গ্ল্যান্ড, টিপিক্যাল যে গ্ল্যান্ডগুলো। ইউনিসেলুলার গ্ল্যান্ডের উদাহরণ একটাই শুধু, গবলেট সেল। গবলেট সেল কোথায় পাওয়া যায়? আচ্ছা, আগে বলি গবলেট সেলের কাজ কি। এখান থেকে মিউকাস বের হয়। মিউকাস কি? ইট ইজ মিউসিন প্লাস সাম গ্লাইকোপ্রোটিন প্লাস সাম গ্যাগস প্লাস সাম প্রোটিওগ্লাইকেন। এই পুরোটা হচ্ছে গবলেট সেল। গবলেট সেলের সিক্রেশন মিউকাস। এটা হচ্ছে খুবই একটা মানে পিচ্ছিল একটা সিক্রেশন। ইট হেল্পস ইন lubrication and easy movement of substances। কোথায় কোথায় পাওয়া যায় এটাকে? তাহলে এখন বলো। আমাদের জিআই ট্র্যাক্টে যেন খাওয়া ইজিলি মুভ করতে পারে, এজন্য জিআই ট্র্যাক্টে পাওয়া যায়। এবং রেসপিরেটরি ট্র্যাক্টে, আমাদের যেই মানে রেসপিরেটরি ট্র্যাক্টে মানে সিলিয়া যেন ঠিক মতো ওয়েস্ট পার্টিকেলগুলোকে মুভ করে নিয়ে যেতে পারে, এজন্য রেসপিরেটরি ট্র্যাক্টে পাওয়া যায়। বেসিক্যালি আমরা যখন সর্দি, কাশি, কফ, এগুলা কিন্তু ডেব্রি অথবা ওয়েস্ট পার্টিকেল মিক্সড উইথ মিউকাস, পিচ্ছিল। তাহলে আরেকটা জিনিস, জিআই ট্র্যাক্টে আমরা
যে এপিথেলিয়াল সেল যে আঁকি এর মধ্যে মধ্যে একটা করে গবলেট সেল আমরা ঢুকাই দিব, এর মধ্যে মধ্যে একটা করে গবলেট সেল আমরা ঢুকাই দিব। ঠিক তেমনি রেসপিরেটরি ট্র্যাক্টে আমরা যে সিউডোস্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার সেল আঁকবো, এই যে সিলিয়া দিব এরকম, তার মধ্যে একটা একটা করে গবলেট সেল ঢুকাই দিব, তাহলে ইট ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং আদার নন সিক্রেটরি সেল। ঠিক আছে, আর বাকি যত গ্ল্যান্ড আছে সবই মাল্টিসেলুলার গ্ল্যান্ড। তাহলে গেল ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার গেল। এরপর অ্যাকর্ডিং টু প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স অফ ডাক্টস অথবা অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশন, অ্যাকর্ডিং টু প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ডাক্টস এবং অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশন। এখানে তোমরা ফিজিওলজিতে কি কিছু নাম পড়েছিলা, এক্সোক্রাইন, এন্ডোক্রাইন, আরেকটা আছে প্যারাক্রাইন, আরেকটা আছে অটোক্রাইন। আচ্ছা শুনো, এক্সোক্রাইন গ্ল্যান্ড ইট অ্যাক্টস অন লোকাল নিয়ারবাই টিস্যুস আফটার গেটিং আউট অফ এ ডাক্ট, এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড কাজ করে কোথায়, অন ডিস্টেন্ট অর্গানস। এরপরে আসে প্যারাক্রাইন গ্ল্যান্ড। সাপোজ এই একটা প্যারাক্রাইন গ্ল্যান্ড, এ কি করে, এখান থেকে সিক্রেশনটা বের হয়ে এই সারাউন্ডিং সেলগুলোর উপর কাজ করে। প্যারা মানে পাশে, সো প্যারাক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন ইট অ্যাক্টস অন অ্যাডজাসেন্ট সেলস। আর অটোক্রাইন গ্ল্যান্ড কি, সাপোজ এই গ্ল্যান্ডটাই তার সিক্রেশনটা যদি খালি তার নিজেকেই এফেক্ট করে, ওইটা হচ্ছে অটোক্রাইন টাইপ অফ সিক্রেশন। তাহলে সিক্রেশনের দিক দিয়ে বা অ্যাকশনের দিক দিয়ে গ্ল্যান্ড চার রকম, এক্সোক্রাইন, এন্ডোক্রাইন, প্যারাক্রাইন, অটোক্রাইন। এক্সোক্রাইন এন্ডোক্রাইন তোমরা জানো, প্যারাক্রাইন হচ্ছে যে ইট অ্যাক্টস অন অ্যাডজাসেন্ট সেলস, সেম এপিথেলিয়ামে আশেপাশের সেলের উপর কাজ করে। আর অটোক্রাইন সেল ইট অ্যাক্টস অন ইটসেলফ, ইট অ্যাক্টস অন ইটসেলফ। এরপরে হচ্ছে অ্যাকর্ডিং টু টাইপ অফ সিক্রেশন। এটা এতটা ইম্পর্টেন্ট না, তাও একটু বলি। অ্যাকর্ডিং টু টাইপ অফ সিক্রেশন, ইট ক্যান বি সেরাস, ইট ক্যান বি মিউকাস অ্যান্ড ইট ক্যান বি মিক্সড। সেরাস মানে হচ্ছে ভেরি থিন সিক্রেশন এবং ওয়াটারি, আর মিউকাস মানে হচ্ছে ভেরি থিক সিক্রেশন এবং ভিসকাস। এটা তুমি অলরেডি জানো। মিউকাস মানে কি, পিচ্ছিল থিক সিক্রেশন। ঠিক আছে, এটা ইউজুয়ালি কোথায় দেখা যায়, গবলেট সেলে দেখা যায়। এটার কাজ কি, প্রোটেকশন এন্ড লুব্রিকেশন। আর অন্য রকমের যে সিক্রেশনটা যেটা থিন এবং ওয়াটারি, ওটা ইউজুয়ালি রিচ ইন এনজাইমস অনলি, যেমন এক্সোক্রাইন প্যানক্রিয়াস। আর আমি কি একটা এক্সাম্পল বলেছিলাম যেখানে তোমার দুই রকমই থাকে, একই গ্ল্যান্ড থেকে দুই রকমই বের হয়, স্যালাইভারি গ্ল্যান্ডের কথা বলেছিলাম তাই না। স্যালাইভারি গ্ল্যান্ডে যেমন ডাইজেস্টিভ এনজাইমও আসে অর্থাৎ সেরাস, ঠিক তেমনি মিউকাসও আসে। সো স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে মিক্সড, তবে সব স্যালাইভারি গ্ল্যান্ড কিন্তু মিক্সড না। একটু দেখো, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল এই দুইটা স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে মিক্সড, কিন্তু প্যারোটিড যেই স্যালাইভারি গ্ল্যান্ডটা আছে ওইটা হচ্ছে সেরাস। ঠিক আছে, তোমরা আরেকটা জিনিস মনে রাখতে পারো সহজে মনে রাখার জন্য, যে সেরাস ইজ ইকুয়াল টু প্রোটিন, মিউকাস ইজ ইকুয়াল টু কার্বোহাইড্রেট রিচ, আর মিক্সড মানে মিক্সড, দুইটাই মিক্সড হতে পারে। আর সহজে এক্সাম্পল কিভাবে মনে রাখবা, যেখান থেকে শুধু এনজাইম বের হয়, শুধু এনজাইম, ওগুলো ইউজুয়ালি সেরাস গ্ল্যান্ড। যেখান থেকে ইউজুয়ালি মিউকাস বের হয়, যেমন গবলেট সেল, ওগুলো ইউজুয়ালি মিউকাস গ্ল্যান্ড। আর যেখান থেকে দুইটাই বের হয় সেটা ইউজুয়ালি মিক্সড গ্ল্যান্ড। এবং আমাদের বডিতে এক্সাম্পল একটাই একটাই তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল এবং সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে হচ্ছে অ্যাকর্ডিং টু টাইপ অফ সিক্রেশন। এরপরের পার্টটা খুব ইম্পর্টেন্ট, অ্যাকর্ডিং টু মোড অফ সিক্রেশন। আচ্ছা এটার জন্য একটু ফাঁকা জায়গায় যাই আমরা, এখানে বেশি ঘিঞ্জি হয়ে গিয়েছে, ফাঁকা জায়গায় যেয়ে দেখাই। দাঁড়া, উপরের অংশটা একটু ক্লিয়ার করি। আচ্ছা, মোড অফ সিক্রেশনটা হচ্ছে কি, এটা তোমরা সবাই জানো, এগুলো সব তোমাদের জন্য রিভিউ, তোমরা সবই তো এগুলো পড়ে আসছো আগে, জাস্ট একটু গুছায় নেওয়া আর কি, আর কিছু না। আচ্ছা একটু দেখো, সাপোজ দিস ইজ এ সেল which is a part of the gland, তাহলে সেলের ভিতর থেকে সিক্রেশন বের হবে। এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সাপোজ এই যে রাফ, এখানে ধরো গলজি বডি আছে, আর এই ধরো একটা সিক্রেটরি ভেসিকল, এই হচ্ছে একটা সিক্রেটরি ভেসিকল। তো
নর্মালি যেটা হয় এই সিক্রেটরি ভেসিকলটা জাস্ট এক্সোসাইটোসিসের মাধ্যমে বের হয়ে যাবে। এই সিক্রেটরি ভেসিকলটা জাস্ট এক্সোসাইটোসিসের মাধ্যমে বের হয়ে যাবে। বের হয়ে গেলে কি হবে, দাঁড়াও, এই সিক্রেটরি ভেসিকলটা এক্সোসাইটোসিসের মাধ্যমে যখন বের হয়ে যাবে তখন এই সিক্রেশনটা এভাবে বাইরে চলে আসবে। বাকি সেলটা কিন্তু আনচেঞ্জড থাকবে। বেশিরভাগ গ্ল্যান্ডের সিক্রেশন কি হয়, ভায়া এক্সোসাইটোসিস হয় অফ সিক্রেটরি ভেসিকল, এক্সোসাইটোসিস অফ সিক্রেটরি ভেসিকল, এবং গ্ল্যান্ডুলার সেলটা পুরোপুরি আনচেঞ্জড থাকে, কোনো চেঞ্জ হয় না। কিছু সেল আছে কি, কিছু সেলে কিছু সেলে কি হয়, এরকম সিক্রেটরি ভেসিকলটা এরকম অ্যাপিকাল পার্ট এসে জমে পুরো অ্যাপিকাল পার্ট সহ নাই হয়ে যায়। সিক্রেশনের সময় কি হয় দেখো, পুরো অ্যাপিকাল পার্টটা ধ্বংস হয়ে যায়, পুরো অ্যাপিকাল পার্টটা, সেলের পুরো অ্যাপিকাল পার্টটা ধ্বংস হয়ে যায় এরকম করে, সিক্রেশনটা তারপর এভাবে বের হয়ে যায়। তাহলে এই সিক্রেশনটা কিরকম হচ্ছে, এই সিক্রেশনে কিন্তু সেলটা আফটার সিক্রেশন ইনট্যাক্ট থাকতেছে না। এই টাইপের সিক্রেশনে কি হচ্ছে, the 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 secretion is extruded along with apical part of cell, along with loss of apical part of cell, loss of apical part of cell, মানে যেই গ্ল্যান্ডটা থেকে একটা সাবস্টেন্স রিলিজ হচ্ছে, ওই সাবস্টেন্স শুদ্ধ রিলিজ হচ্ছে না, শুধু সাবস্টেন্সের সাথে গ্ল্যান্ডের একটা অ্যাপিকাল পোরশনও রিলিজ হয়ে যাচ্ছে, একটা অ্যাপিকাল পোরশনও নাই হয়ে যাচ্ছে। আর সর্বশেষ আমি যেটা বলবো, কিছু গ্ল্যান্ড আছে ওগুলা আরো ওয়াইল্ড। ওই গ্ল্যান্ডগুলা কি হয়, ওই গ্ল্যান্ডগুলা যখন কোনো জিনিস রিলিজ করতে চায় পুরো সেলটাই ধ্বংস হয়ে যায়, রিলিজ করতে চায় মানে পুরো সেল শুদ্ধা অনেকটা সিক্রেশন হয়ে যায়। তাহলে হোল সেল ইজ লস্ট অথবা ডিস্ট্রয়েড ডিউরিং সিক্রেশন, মানে পুরো সেলটাই রাপচার করে বার্স্ট হয়ে যায় ডিউরিং সিক্রেশন। তাহলে আমি প্রথম টাইপটা কি বললাম একটু বোঝার চেষ্টা করো, এক্সোসাইটোসিস অফ সিক্রেটরি ভেসিকল হয় বাট সেলটা ইনট্যাক্ট থাকে। দ্বিতীয়তে কি বললাম, সিক্রেশনের সাথে অ্যাপিকাল পার্ট অফ দ্য সেলটা লস্ট হয়। আর 3 নম্বরে কি বললাম, সিক্রেশনের সাথে সাথে পুরো সেলটাই ধ্বংস হয়ে যায়। তো প্রথম টাইপ অফ সিক্রেশনকে বলা হয় মেরোক্রাইন সিক্রেশন, সেকেন্ড টাইপ অফ সিক্রেশনকে বলা হয় অ্যাপোক্রাইন সিক্রেশন, অ্যাপিকাল পার্ট যেহেতু শুধু রিলিজ হচ্ছে, অ্যাপোক্যাল পার্ট যেহেতু নষ্ট হচ্ছে, অ্যাপোক্রাইন সিক্রেশন। আর হোল সেল যেখানে ধ্বংস হয়ে যাচ্ছে এটাকে বলা হয় হলোক্রাইন সিক্রেশন। তাহলে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু মোড অফ সিক্রেশন গ্ল্যান্ডকে আরো 3 ভাগে ভাগ করা যায়, মেরোক্রাইন গ্ল্যান্ড, অ্যাপোক্রাইন গ্ল্যান্ড এবং হলোক্রাইন গ্ল্যান্ড। মেরোক্রাইন, অ্যাপোক্রাইন এবং হলোক্রাইন, আশা করি মনে থাকবে। তাহলে আমরা এখন এখানে বর্ণনাটা তাহলে একটু দেখি। আচ্ছা, তাহলে মেরোক্রাইন গ্ল্যান্ডে কি বলতে চাইছে, এটা জাস্ট এক্সোসাইটোসিস হয়, অর্থাৎ সিক্রেটরি ভেসিকলটা প্লাজমা মেমব্রেনের সাথে ফিউশন হয়ে জাস্ট সাবস্টেন্সটা রিলিজ হয়ে যায় বাট সেলটা ইনট্যাক্ট থাকে। আমাদের বডিতে বেশিরভাগ গ্ল্যান্ডই এভাবেই রিলিজ হয় সিক্রেশন। আচ্ছা, এখন আসি অ্যাপোক্রাইন। সিক্রেটরি ভেসিকল গুলা থাকে, release of secretion along with apical part of cytoplasm is lost, release of secretion along with apical part of cytoplasm is lost. আর হলোক্রাইন কি, হোল সেল is discharged অথবা destroyed along with secretory products, হোল সেল discharged along with secretory products। তাহলে বেসিক্যালি আমাদের জাস্ট এই দুইটা জিনিস একটু জানতে হবে, যে এই দুইটা সবাই বেসিকটা আশা করি বুঝতে পারছো, যে কোন টাইপের গ্ল্যান্ড থেকে কি মোডে সিক্রেশন হয়, মানে 3টা জিনিস ভাগ করছি যে কেন ভাগ করা হয়েছে, কোনটা কি। এখন জাস্ট এক্সাম্পলটা একটু মনে রাখতে হবে, ঠিক 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 আছে। আচ্ছা,
হলোক্রেনের এক্সাম্পলটা হচ্ছে, এটা একটু মনে রাখো, ইজি। আমাদের যে ফেসে অ্যাকনি হয়, এটা একটু মনে রাখার একটা ওয়ে আর কি। আমাদের ফেসে যে অ্যাকনি হয়, আচ্ছা আজান হচ্ছে, তো আমি 1 মিনিট পরে কথা বলি। আচ্ছা, আমি কি বলছিলাম, হলোক্রেনের এক্সাম্পল বলছিলাম। আমাদের যে অ্যাকনি হয়, তোমাদের সবারই তো নিশ্চয়ই হয়েছে অ্যাকনি। তো অ্যাকনি হলে একটু খেয়াল করো, অ্যাকনি হলে কিন্তু পুরো স্কিনটা ওই জায়গায় পুরো একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়, স্কিনটা গর্ত টর্ত হয়ে অবস্থা খারাপ। তো বেসিক্যালি এটা মনে রাখার জন্য আর কি, অ্যাকনি হলে ওই জায়গাটা পুরো ডিস্ট্রয় হয়ে যায় অনেকটা স্কিনটা, তাই না? অ্যাকনি যেই গ্ল্যান্ডের জন্য অ্যাকনি হয়, যে গ্ল্যান্ডের দ্য কালপ্রিট গ্ল্যান্ড ফর অ্যাকনি হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড। বেসিক্যালি সেবাসিয়াস গ্ল্যান্ড ইনফেক্টেড হয়ে গেলে অ্যাকনি হয়। তো সেবাসিয়াস গ্ল্যান্ডটাই পুরো ধ্বংস হয়ে যায় অ্যাকনি হয়ে গেলে। যাই হোক, আমি জাস্ট এটা কোনো লজিক না, এটা মনে রাখার জন্য। অ্যাকনি হইলে যেমন স্কিন ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনি অ্যাকনির জন্য যেই তোমার রেসপন্সিবল গ্ল্যান্ড সেবাসিয়াস গ্ল্যান্ড, ওইটা হচ্ছে একটা কি গ্ল্যান্ড, ওইটা হচ্ছে একটা হলোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন করতে পারে যে হলোক্রাইন গ্ল্যান্ড কি ডিস্ট্রয় হয়ে যায় পুরো সিক্রেশনের পর, তো ওই গ্ল্যান্ডটার সেলগুলো তারপর কি হয়? বলবা যে ওই সেলগুলো আবার রিজেনারেট হয়। আর আমরা জানি যে এপিথেলিয়াল টিস্যু হ্যাজ ভেরি গুড রিজেনারেটিভ ক্যাপাসিটি। কোন লেয়ার থেকে? বেসাল ল্যামিনা বা বেসমেন্ট মেমব্রেন। তাহলে দেন নিউ সেল আর মেড ফ্রম দ্য বেসমেন্ট মেমব্রেন অ্যাগেন। আর অ্যাপোক্রাইন যে গ্ল্যান্ডগুলা, আমাদের শরীরে সোয়েট গ্ল্যান্ড আছে 2 রকম। তোমরা যারা জানো তারা জানো, যারা জানো না তারা জানো না, তারা পরে জানবা। সোয়েট গ্ল্যান্ড আমাদের শরীরে 2 রকম, একটা হচ্ছে অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড, একটা হচ্ছে এক্রাইন সোয়েট গ্ল্যান্ড। এক্রাইন সোয়েট গ্ল্যান্ড, এক্রাইন সোয়েট গ্ল্যান্ড হচ্ছে পুরো বডিতে, মানে হোল বডিতে যে সোয়েট গ্ল্যান্ড আছে সেগুলা। আর অ্যাপ্রোক্রাইন সোয়েট গ্ল্যান্ড হচ্ছে যেই জায়গার ঘামে অনেক গন্ধ হয়, যেমন এক্সিলা, গ্রয়েন, এই রিজিয়নে যে সোয়েট গ্ল্যান্ড গুলো আছে, এগুলার যে সিক্রেশনটা, এগুলা ভেরি স্মেলি সিক্রেশন। অনেকের হয়তো একটু ভালো গন্ধ, অনেকের খারাপ গন্ধ বের হয়, বাট এগুলো স্মেলি সিক্রেশন। এগুলোকে বলা হয় অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড, নামই অ্যাপোক্রাইন। এগুলো অ্যাপোক্রাইন মানে হচ্ছে এরা অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড ইউজুয়ালি এরা এক্সিলাতে পাওয়া যায়, এবং বেসিক্যালি যেখানে গন্ধ হয় ঘাম হইলে। আচ্ছা, তাহলে অ্যাকর্ডিং টু মোড অফ সিক্রেশন মেরোক্রাইন, অ্যাপোক্রাইন, হলোক্রাইন আমরা জানলাম। এরপরে যে ক্লাসিফিকেশনটা, এটা হচ্ছে, এটাও খুবই সহজ, কিন্তু এটার এক্সাম্পল গুলো মনে রাখা খুবই কঠিন। এজন্য আমি এটার এক্সাম্পল তোমাদেরকে পড়াবো না, কারণ এটা জাস্ট অনেকটা মুখস্থ টাইপ আর কি। তবে আমি এটার ক্লাসিফিকেশনটা বলে দেই। তাহলে আচ্ছা, এই পর্যন্ত যা বললাম এগুলা গেল। এরপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ এক্সোক্রাইন গ্ল্যান্ড। শুধু এই পর্যন্ত ছিল টোটাল গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন। এখন আসি ক্লাসিফিকেশন অফ এক্সোক্রাইন গ্ল্যান্ড। ক্লাসিফিকেশন এক্সোক্রাইন গ্ল্যান্ড 2 ভাবে ক্লাসিফিকেশন করা যায়, যেমন অ্যাকর্ডিং টু ব্রাঞ্চিং প্যাটার্ন অফ ডাক্ট,
কিভাবে? সাপোজ এই হচ্ছে একটা গ্ল্যান্ড, আবার এই হচ্ছে আরেকটা গ্ল্যান্ড। দেখো এখানে ডাকটা আনব্রাঞ্চড, এখানে ডাকটা ব্রাঞ্চড। এটাকে বলবো সিম্পল গ্ল্যান্ড, আর এটাকে বলবো কম্পাউন্ড গ্ল্যান্ড। কম্পাউন্ড গ্ল্যান্ড। তাহলে অ্যাকর্ডিং টু ব্রাঞ্চিং প্যাটার্ন অফ ডাক্ট, সিম্পল সিম্পল অর্থাৎ সিম্পল অর্থাৎ সিঙ্গেল আনব্রাঞ্চ ডাক্ট থাকবে, আর কম্পাউন্ড অর্থাৎ এখানে ব্রাঞ্চিং প্রেজেন্ট থাকবে। আরেকটা আছে অ্যাকর্ডিং টু সিক্রেটরি পোর্শনের শেপ। দেখো এখানে সিক্রেটরি পোর্শনটা দেখো, আমি আরেকটা আঁকছি গ্ল্যান্ড। সাপোজ আমি পাশাপাশি এরকম একটা গ্ল্যান্ড আঁকলাম, আবার এরকম একটা গ্ল্যান্ড আঁকলাম। দেখো এই গ্ল্যান্ডের সিক্রেটরি পোর্শনটা হচ্ছে গোল না, এটাকে বলা হয় স্যাক লাইক। তো এটা হচ্ছে অ্যাসাইনার গ্ল্যান্ড, অ্যাসাইনার টাইপ অফ এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর এটা অনেকটা লম্বা, এটাকে বলা হয় টিউবিউলার টাইপ অফ এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর কিছু গ্ল্যান্ড আছে যেখানে সিক্রেটরি পোর্শনে দুই রকমই দেখা যায়। যেমন আমি যদি এরকম একটা গ্ল্যান্ড আঁকি, একদিকে ধরো অ্যাসাইনার, আরেকদিকে টিউবুলার, এটা হচ্ছে টিউবিউলো অ্যাসাইনার গ্ল্যান্ড। তাহলে অ্যাকর্ডিং টু শেপ অফ সিক্রেটরি পোর্শন কি? টিউবিউলার, অ্যাসাইনার এবং টিউবিউলো অ্যাসাইনার। এখন এই দুইটাকে কম্বাইন করে দাও, তাহলে তুমি টোটাল ক্লাসিফিকেশন অফ এক্সোক্রাইন গ্ল্যান্ড পেয়ে যাবা। সিম্পল মানে কি? ব্রাঞ্চড। সরি, আচ্ছা হ্যাঁ, এখন দেখো একটু দেখো, আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলতেছি, তাহলে আমরা আরেকটা জিনিস একটু দেখো এখানে। আচ্ছা এতটা কমপ্লিকেটেড আমি না করার পক্ষে, তাহলে একটু সিম্পলিফাই করি। দাঁড়াও একটা মিনিট, আমার ল্যাপটপটা স্লো হয়ে গেল কেন? একটা সেকেন্ড, আমি তোমাদেরকে ডিরেক্ট ইয়ের ছবি দেখাই, জাঙ্কুরের ছবি দেখাই ডিরেক্ট, তাহলে বেশি ইজি হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা সিম্পল কি আর কম্পাউন্ড কি আমরা দেখলাম। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, জি ভাইয়া। ওকে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমি যে ক্লাসিফিকেশনে দেখালাম, এই ক্লাসিফিকেশনটাকে এখন আমরা কম্বাইন করতে চাচ্ছি আর কি। ঠিক আছে, একটু আমি প্রত্যেকটা টার্মিনোলজি একটু ব্যাখ্যা করি, একটু বোঝার চেষ্টা করো। সিম্পল মানে কি? ডাক্টে কোনো ব্রাঞ্চ নাই। আর টিউবুলার মানে কি? সিক্রেটরি পোর্শনটা টিউবুলার, তাই না? তাহলে সিম্পল টিউবুলার। তারপরে আচ্ছা ওয়েট, তার আরেকটা জিনিস একটু একটু বলতে হবে। ওয়েট, বলার আগে, হ্যাঁ ঠিক আছে সরি, আমি ঠিকই বলতেছিলাম। দাঁড়াও, সরি আমি অন্য জায়গায় চলে গেছি, দাঁড়াও যাচ্ছি আবার। আচ্ছা কি বলছিলাম আমি? সিম্পল টিউবুলার হচ্ছে, আচ্ছা ফার্স্টে শুধু সিম্পল গ্ল্যান্ডগুলো বলি যেখানে ডাকটা হচ্ছে আনব্রাঞ্চড। তাহলে দেখো এখানে সিক্রেটরি পোর্শনটা টিউবুলার, আবার সিক্রেটরি পোর্শনটা আনব্রাঞ্চড। এখন দেখো, আচ্ছা আমরা আরেকবার একটু বলি, ডাক্টের দিক দিয়ে কিরকম হতে পারে সিম্পল আর কম্পাউন্ড। সিম্পল আর কম্পাউন্ড, সিম্পল মানে একটাই ডাক্ট, কম্পাউন্ড মানে ডাক্ট ইটসেলফ ব্রাঞ্চড। আর সিক্রেটরি পোর্শনটাতে কি বলেছিলাম? আচ্ছা শোনো, সিক্রেটরি পোর্শনটাও সিম্পল হইতে পারে অর্থাৎ আনব্রাঞ্চড। আর সিক্রেটরি পোর্শনটা যদি ব্রাঞ্চড হয়ে যায় ওটাকে বলবো ব্রাঞ্চড। আবার সিক্রেটরি পোর্শনটা শেপের দিক দিয়ে হইতে পারে অ্যাসাইনার, হইতে পারে টিউবুলার, হইতে পারে টিউবিউলো অ্যাসাইনার। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো আমরা শুরুতে এই রোতে যেগুলো পড়ছি এগুলো সবগুলো হচ্ছে সিম্পল অর্থাৎ ডাক্টটা আনব্রাঞ্চড। দেখো সবগুলোরই ডাক্ট, দেখো ডাক্টটা ইয়েলো করে দেখানো হয়েছে, সবগুলোরই কিন্তু ডাক্ট সিঙ্গেল ডাক্ট, সিঙ্গেল ডাক্ট। ওকে,
সিক্রেটরি পোর্শনটা আলাদা। এটা একটু খেয়াল করো, এখানে সিক্রেটরি পোর্শন একটাই এবং সিক্রেটরি পোর্শনটা টিউবুলার। এখানে দেখো একটা ডাক্ট থেকেই সিক্রেটরি পোর্শনটা তিনটা ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে সিম্পল ব্রাঞ্চড টিউবুলার, সিম্পল ব্রাঞ্চ টিউবুলার। সিম্পল হচ্ছে ফর দ্য ডাক্ট, ব্রাঞ্চড হচ্ছে ফর দ্য সিক্রেটরি পোর্শন ব্রাঞ্চড, আর টিউবুলার মানে সিক্রেটরি পোর্শনটা টিউবুলার। আচ্ছা, আরেকটা স্পেশাল টাইপ আছে কয়েল টিউবুলার, মানে অনেকটা এরকম করে পেঁচানো আর কি, কয়েল টিউবুলার, এটা একটা স্পেসিফিক টাইপ। আচ্ছা, তারপর আছে অ্যালভিওলার। দেখো এটা হচ্ছে অ্যালভিওলার বা অ্যাসাইনার, অ্যাসাইনার আর এক নাম অ্যালভিওলার। এটা হচ্ছে মানে আনব্রাঞ্চড আর কি, আনব্রাঞ্চড সিম্পল অ্যাসাইনার অথবা সিম্পল অ্যালভিওলার। আর এটা হচ্ছে ব্রাঞ্চড অ্যাসাইনার। বেশি কি ক্লামজি হচ্ছে নাকি বুঝতে পারতেছো? যদি বুঝতে না পারো তাহলে বলো। ফার্স্টে আমরা ডাক্ট, আনব্রাঞ্চড ডাক্ট দেখাচ্ছি, অর্থাৎ সিম্পল গ্ল্যান্ডগুলো দেখাচ্ছি। সিম্পল গ্ল্যান্ডের সিক্রেটরি পোর্শনটা ব্রাঞ্চড হইতে পারে, আনব্রাঞ্চড হইতে পারে। সিম্পল, আচ্ছা, আনব্রাঞ্চড হইতে পারে, তারপর টিউবুলার হইতে পারে, অ্যাসাইনারও হইতে পারে। তাহলে সিম্পল টিউবুলার, সিম্পল ব্রাঞ্চ টিউবুলার, কয়েল টিউবুলার, তারপর হচ্ছে সিম্পল অ্যাসাইনার, সিম্পল ব্রাঞ্চড অ্যাসাইনার। উদাহরণ আমি আজকে বলবো না, এটা তোমরা আলাদা করে নিজেরা মুখস্থ করবা। এটা বললে কোনো লাভ নেই আজকে, কারণ এটা বুঝার কিছু নেই। এখন আসো কম্পাউন্ড গ্ল্যান্ড। কম্পাউন্ড গ্ল্যান্ড মানে কি? কম্পাউন্ড নামটা হয়েছে কিসের জন্য? ডাক্টটা ব্রাঞ্চড, এজন্য। দেখো প্রত্যেকটারই ডাক্ট, যে ইয়েলো যে পোর্শনটা ওইটাই ব্রাঞ্চ, আগেই ব্রাঞ্চিং হয়ে গেছে। এখানে দেখো ডাক্টগুলা টিউবুলার, এখানে দেখো ডাক্টগুলা অ্যাসাইনার, আর এখানে দেখো কোনোটা অ্যাসাইনার কোনোটা টিউবুলার, সো টিউবুলার অ্যাসাইনার। তাহলে আশা করি বুঝতে পারছো। তোমরা জাঙ্কুয়ারের এই চারটা খুব ভালো করে ছবিটা দেখে নামকরণের সার্থকতাটা বুঝার চেষ্টা করবা, আর এক্সাম্পলটা যদি পরে পারো পরে মনে রাখবা। এক্সাম্পলটা এখানে ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা বুঝতে পারা। ঠিক আছে, আমি আজকে এটা বলছি না। তাহলে দিস ওয়াজ অল অ্যাবাউট এপিথেলিয়াল টিস্যু। তো সরি, হ্যাঁ, তাহলে দিস ওয়াজ অল অ্যাবাউট, আচ্ছা সরি আমি অন্য জায়গায় চলে গেলাম কেন। আচ্ছা, দিস ওয়াজ অল অ্যাবাউট এপিথেলিয়াল টিস্যু। আমি আজকে ক্লাসের শেষে এপিথেলিয়াল টিস্যুর প্রশ্নগুলো বলবো, তার আগে আমরা কানেকটিভ টিস্যুটা শুরু করে দেই। আচ্ছা, কানেকটিভ টিস্যু শুরু করতে করতে তোমরা একটু বলো তোমাদের কি কারো কোনো কোয়েরি বা কোনো কোয়েশ্চেন আছে কিনা। একটা কাজ করি, আমি এখনই 10 মিনিট টাইম দেই, নামাজটা পড়ে আসো তোমরা। 4:05 থেকে শুরু করবো আমরা কানেকটিভ টিস্যু, ঠিক আছে? তো তার আগে কানেকটিভ টিস্যুতে শুরু করার আগে তোমরা একটু বলো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, এখনই বলতে পারো কোয়েরি আছে কিনা কারো। মানে হচ্ছে কি, দেখো তোমার এটা হচ্ছে ডাক্ট, আর গ্ল্যান্ডুলার পোর্শনটা এরকম স্ট্রেইট হইতে পারে। এটা হচ্ছে মানে জাস্ট টিউবুলার কি, সিম্পল টিউবুলার। অনেক সময় এটা এরকম প্যাচানো হইতে পারে, কয়েলড হইতে পারে। এটাই হচ্ছে কয়েল টিউবুলার, এটাই। বুঝতে পারছো আকিব? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা ওকে, ঠিক আছে। যাক, ঠিক আছে, আমরা কানেকটিভ টিস্যু শুরু করি। শোনো, কানেকটিভ টিস্যুটা শুরু করার আগে তোমাদেরকে আরেকবার বলে নিতে চাই যে যে কোনো টিস্যুতে দুই রকম কম্পোনেন্ট আছে। যে কোনো টিস্যুতে সেল এবং এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? সেল এবং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। আমরা যে এতক্ষণ এপিথেলিয়াল টিস্যু পড়লাম সেখানে সেল হচ্ছে ম্যাক্সিমাম, পুরো টিস্যুর 90% বা 95% জায়গায় দখল করে রাখছে সেল। খুবই অল্প পরিমাণ জায়গা জুড়ে আছে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। বাট কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে কথাটা উল্টা, কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে কথাটা উল্টা। এই হচ্ছে প্রথম যে বেসিক আইডিয়া। আরেকটা জিনিস টিস্যু সম্বন্ধে তোমাদের জানতে হবে, যে কোনো টিস্যুতে যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স থাকে, এই ম্যাট্রিক্সটা সোর্স হচ্ছে সেলই। এই সেলই, যে কোনো টিস্যুর যে সেল, সেই সেলই ওই টিস্যুর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স সিনথেসাইজ এবং সিক্রেশনের সাথে জড়িত। আচ্ছা, তাহলে কানেকটিভ টিস্যুতে তাহলে একটু আসি আগে।
মানে যা লেখা আছে তাই, এক্সট্রা নতুন কিছু না, জাস্ট একটু বুঝে যাও সুন্দর করে। যদি এখানে ডেফিনিশন লেখা আছে, এটা কোনো টিপিক্যাল ডেফিনিশন না, এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন, ঠিক আছে? যা আমরা যে চারটা বেসিক টিস্যুর কথা বললাম তার মধ্যে একটা এটা। এবং 2 নাম্বার পয়েন্টটা এতটা ইম্পর্টেন্ট না, এটা তোমরা বুঝতেই পারছো। আমি এটা আগেই বলেছিলাম যে বাকি যে চারটা টিস্যু, বাকি যে তিনটা টিস্যু, এই তিনটা টিস্যুকে সাপোর্ট দেয়, এই তিনটা টিস্যুকে একটার সাথে আরেকটা কানেক্ট করে রাখে, এই জন্য নাম কানেকটিভ টিস্যু। স্ট্রাকচারাল এবং মেটাবলিক সাপোর্ট দেয় টু আদার টাইপ অফ টিস্যু। বাকি যে তিনটা টাইপ অফ টিস্যু, এপিথেলিয়াল, তারপর হচ্ছে মেজেনকাইমাল, সরি এপিথেলিয়াল, নার্ভাস এবং মাসকুলার, এই তিন টাইপ অফ টিস্যুর মধ্যেই সে কানেকশন এবং এই তিনটা টিস্যুকে সে সাপোর্ট দেয়। আচ্ছা, যে কোনো টিস্যুর মতোই এখানেও কম্পোনেন্ট কি, সেল এবং এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সকে আমরা সংক্ষেপে ইসিএম নামে অভিহিত করব। এবং এখানে কি, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স হচ্ছে ম্যাক্সিমাম, কিন্তু সেল হচ্ছে মিনিমাম, একদম কম, ঠিক আছে? আচ্ছা, এখানে সেল যেহেতু একদম কম, সেলগুলা এরকম ছড়ায় ছিটায় থাকে। এপিথেলিয়ালে কিন্তু সেলগুলা ছিল ক্লোজলি অ্যাগ্রিগেটেড, এখানে কিন্তু সেলগুলো ওয়াইডলি ডিসপার্সড, একটা সেলের সাথে একটা সেলের কানেকশন নাই বললেই চলে। এবং সেলগুলো ওয়াইডলি ডিসপার্সড এবং এদের মধ্যে মধ্যেই বেসিক্যালি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটা আছে। আমরা যে স্যুপ খাই, স্যুপের একটা বাটির কথা চিন্তা করো। এখানে ধরো এক টুকরা চিকেন, এখানে একটা শ্রিম্প আছে, এখানে একটা মাশরুম আছে, ঠিক আছে? ছড়ায় ছিটায় আছে একটা। আর এগুলো সবগুলো কিসের মধ্যে ভাসতেছে? স্যুপের মধ্যে ভাসতেছে, যে ফ্লুইড, লিকুইডটা। তো বেসিক্যালি যেটাতে ভাসতেছে ওইটাকে ধরে নাও ওটা হচ্ছে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। আর যে কম্পোনেন্ট গুলা ছড়ায় ছিটে আছে দূরে দূরে দূরে, এগুলা হচ্ছে সেল। সেল, তাহলে সেল হচ্ছে ওয়াইডলি সেপারেটেড, ডিসপার্সড ফ্রম ইচ আদার, আর এদের মধ্যে মধ্যে ইন্টারস্পার্সড এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। আর কি বললাম আমি, যে কোনো টিস্যুর মতো এখানেও এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা সিনথেসাইজ করে এবং সিক্রেট করে ওই সেলগুলাই, যে সেলগুলা। আচ্ছা, আমরা এই পয়েন্ট একটু পরে বলছি, এর পরের দুইটা পয়েন্ট একটু দেখো। এপিথেলিয়াল টিস্যুর সাথে আমরা তুলনা করছিলাম। এপিথেলিয়াল টিস্যু ছিল নন ভাস্কুলার, খেয়াল আছে তোমাদের আশা করি, যে এপিথেলিয়াল টিস্যুতে কোনো ইয়ে ছিল না, কোনো ব্লাড সাপ্লাই ছিল না, সে কানেকটিভ টিস্যুর মধ্য দিয়ে ডিফিউশনের মাধ্যমে ব্লাড পেত। বাট কানেকটিভ টিস্যু ইজ হাইলি ভাস্কুলার, খুবই ইম্পর্টেন্ট। এবং এপিথেলিয়াল টিস্যুতে নার্ভ সাপ্লাই ছিল, তারও নার্ভ সাপ্লাই ছিল, তারও নার্ভ সাপ্লাই ছিল। আচ্ছা, এরপর আমরা কোথা থেকে মানে ডিরাইভড, মানে এটা বলবো আমি একটু এপিথেলিয়াল টিস্যুতে বারবার ট্র্যাক ব্যাক করছি তোমাদের ব্রেনটা ঝালায় নেওয়ার জন্য। এপিথেলিয়াল টিস্যু কোন জার্মলার থেকে ডিরাইভড, কেউ কি বলতে পারবা? একজন বলো তো। all germ অল layers. দ্য থ্রি জার্মলার থেকে ডিরাইভড, ঠিক আছে? বাট কানেকটিভ টিস্যু ইজ নট ডিরাইভড ফ্রম অল থ্রি জার্ম লেয়ার্স। এটা মেজেনকাইম অথবা মেসোডার্ম। তোমরা মেজেনকাইম এন্ড মেসোডার্ম এভাবে যদি পরীক্ষা জিজ্ঞেস করে, বলবা যে ইট ইজ ডিরাইভ ফ্রম মেজেনকাইম এন্ড মেসোডার্ম। মেজেনকাইম হচ্ছে এমব্রায়োনিক মেসোডার্ম, আর যদি শুধু মেসোডার্ম বলো এর মধ্যে এমব্রায়োনিক অ্যাডাল্ট দুইটাই পড়ে যায়, তো সমস্যা নেই, তোমরা দুইটা টার্ম ইউজ করবা। মেজেনকাইম, ইট ইজ ডিরাইভ ফ্রম মেজেনকাইম এন্ড মেসোডার্ম, ঠিক আছে? মেজেনকাইম এন্ড মেসোডার্ম, ওকে। আচ্ছা, গেল, তাহলে আমরা কিন্তু বেসিক একটা আইডিয়া পাইলাম। এখন তাহলে আমরা একটু কম্পোজিশনটা একটু দেখি। কম্পোজিশনটা দেখার আগে একটু খেয়াল করো, এই পাশে আমি একটু লিখতেছি। কানেকটিভ টিস্যু কি কম্পোনেন্ট? সেল এবং এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। এভাবে সেল আমরা একটু পরে পড়ব, দুই রকম সেল, ফিক্সড সেল আর হচ্ছে ওয়ান্ডারিং সেল। ওয়ান্ডারিং সেল বা মাইগ্রেটরি সেল, এই দুই রকমের সেল পাওয়া যায় কানেকটিভ টিস্যুতে। আচ্ছা, আর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের মধ্যে দুই রকমের কম্পোনেন্ট, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স। ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স, ঠিক আছে? তাহলে বেসিক কম্পোনেন্ট অফ কানেকটিভ টিস্যু সেল এবং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে ফাইবার
এবং গ্রাউন্ড সাবস্টেন্স। আচ্ছা, এখনই বলে দেই, আগে আমরা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা দেখি। ফাইবার আছে 3 রকম: কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার এবং রেটিকুলার ফাইবার। কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার এবং রেটিকুলার ফাইবার। আর গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে কি কি আছে? খুবই সহজ। আচ্ছা, এর মধ্যে আছে প্রোটিওগ্লাইকেন, গ্লাইকোপ্রোটিন এবং গ্যাগস। গ্যাগস কি তোমরা জানো সবাই? গ্লাইকোজ অ্যামাইনোগ্লাইকেন্স। প্রোটিওগ্লাইকেন, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোজ অ্যামাইনোগ্লাইকেন্স। এই হচ্ছে বেসিক কম্পোনেন্ট অফ কানেক্টিভিটি টিস্যু এট মানে ইন টার্মস অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা, তো প্রোটিওগ্লাইকেনের কিছু নাম আর আচ্ছা এখন শোন, এখন একটা জিনিস দেখো, যে কোনো কানেকটিভ টিস্যু, আমরা একটু পরে কিছু কানেকটিভ টিস্যুর নাম বা এক্সাম্পল পড়ব। কিছু আছে কানেকটিভ টিস্যু প্রপার, কিছু আছে তোমার যেমন স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, যেমন বোন, যেমন কার্টিলেজ, যেমন অ্যাডিপোস টিস্যু। সবগুলোতে বেসিক কম্পোনেন্ট এগুলাই, সেল থাকবে, ইসিএম থাকবে, কিন্তু কি সেল থাকবে, কোন ফাইবার থাকবে, গ্রাউন্ড সাবস্টেন্স কোনটা থাকবে, এটাই ডিফারেন্ট, এই কম্পোজিশনটাই ডিফারেন্ট। বাট সবই আদতে মানে কানেকটিভ টিস্যু সবগুলারই বেসিক কম্পোনেন্ট একই। কম্পোনেন্টের রেশিওটা একটু ডিফারেন্ট হবে, হয়তো কোনোটাতে সেল একটু বেশি, আর হচ্ছে যে কোন কম্পোনেন্টের কোনটা থাকে, যেমন কোনটা কোন সেল থাকে। যেমন বোনে থাকবে বোনে সেলের মধ্যে থাকবে অস্টিওসাইট, কার্টিলেজে থাকবে কন্ড্রোসাইট, অ্যাডিপোস থাকবে অ্যাডিপোসাইট, কানেকটিভ টিস্যু প্রপারে থাকবে ফাইব্রোব্লাস্ট, ফাইব্রোসাইট ইত্যাদি। ফাইবার হয়তো তোমার কোনোটাতে এক একটাতে এক এক রকম থাকবে, বাট সব মিলায় তোমার বেসিক কম্পোনেন্টটা এটাই থাকবে। ওকে, ঠিক আছে, তাহলে দেখো ওইটাই লেখা, কম্পোজিশন, সেল এবং ইসিএম। ইসিএম এর মধ্যে ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স, সেল, ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স। তাহলে যদি এক কথায় জিজ্ঞেস করে কম্পোজিশন অফ কানেকটিভ টিস্যু, তোমরা এটাও বলতে পারো সেল এবং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, অথবা এটাও বলতে পারো সেল, ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স। অর্থাৎ ইসিএম এর মধ্যে ফাইবার আছে, গ্রাউন্ড সাবস্টেন্স আছে। আচ্ছা, ফাইবারের মধ্যে কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার এবং রেটিকুলার ফাইবার। আর গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে প্রোটিওগ্লাইকেন, গ্যাগস এবং গ্লাইকোপ্রোটিন। কিছু নাম আছে, এগুলা তোমরা এটা পড়ে নিও, এটা এত ইম্পর্টেন্ট না। প্রোটিওগ্লাইকেনের মধ্যে হাইলুরোনিক অ্যাসিড, হেপারিন সালফেট, কর্নেটিন সালফেট ইত্যাদি, ল্যামিনিন, ফাইব্রোনেটিন ইত্যাদি। এগুলা আর এত ইম্পর্টেন্ট না। আচ্ছা, আমরা একটু কানেকটিভ টিস্যুর ক্লাসিফিকেশনটা একটু দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট বাট খুবই ইজি। আচ্ছা, যদিও এখানে এভাবে লেখা, তোমরা সহজে এভাবে ফ্লোচার্ট করে লিখতে পারো। খেয়াল করো, কানেকটিভ টিস্যু দুই রকম। সবার আগে এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু আর হচ্ছে অ্যাডাল্ট কানেকটিভ টিস্যু। সবার আগে এই দুই রকমের, এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু আর অ্যাডাল্ট কানেকটিভ টিস্যু। আচ্ছা, এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু দুই রকম, মেজেনকাইমাল এবং মিউকয়েড। মেজেনকাইমাল এবং মিউকয়েড, এটা নিয়ে একটু পরে বলতেছি। এখন অ্যাডাল্টে আসো। অ্যাডাল্টে দুই রকম, জেনারেল কানেকটিভ টিস্যু অথবা এটা আরেকটা নাম হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপার, আরেকটা হচ্ছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। আচ্ছা, জেনারেল কানেকটিভ টিস্যু বা কানেকটিভ টিস্যু প্রপার আবার দুই রকম, লুজ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু। আর ডেন্স কানেকটিভ টিস্যু আবার দুই রকম, ডেন্স রেগুলার, ডেন্স ইরেগুলার। আচ্ছা, আর স্পেশালাইজড কানেকটিভ টিস্যু হচ্ছে অ্যাডিপোস টিস্যু, অ্যাডিপোস টিস্যু, বোন, কার্টিলেজ এবং ব্লাড। এই হচ্ছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। আচ্ছা, ব্লাড না, এটা আসলে এভাবে বললে ভালো, হেমোলিম্ফয়েড, কারণ ব্লাডের সাথে লিম্ফ আছে, হেমোলিম্ফয়েড। গেল, তাহলে আশা করি
ফ্লো চার্টটা বুঝতে পারছো? তাহলে আমরা একটু বর্ণনাটা দেখি এখন। আচ্ছা, বর্ণনা তো এটাই, অন্য কিছু না। আচ্ছা শোনো, তাহলে এই দিকটাতে একটু দেখো আরেকবার, জেনারেল এবং স্পেশাল। আচ্ছা, আর হেমোলিম্ফয়েডের ভিতরে কি পড়ে এটা একটু দেখো, কি কি পড়ে। ব্লাড এবং লিম্ফ এবং লিম্ফয়েড অর্গানস। লিম্ফয়েড অর্গানসের মধ্যে কি আছে দেখো, লিম্ফ নোড, স্প্লিন, বোন ম্যারো এবং থাইমাস। মানে এগুলা অর্গান, বাট এই অর্গানের বেশিরভাগটাই মেড আপ অফ লিম্ফয়েড, হেমোলিম্ফয়েড কানেকটিভ টিস্যু। তাহলে এই হচ্ছে কমপ্লিট ক্লাসিফিকেশন অফ কানেকটিভ টিস্যু। এখন একটু এখানে আসো, এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু দুই রকম, মেজেনকাইমাল এবং মিউকয়েড। মেজেনকাইমাল কানেকটিভ টিস্যু নিয়ে আলাদা করে কিছু বলার নাই, বেসিক্যালি ইন্ট্রা ইউট্রাইন লাইফে মানে যেই কানেকটিভ টিস্যুগুলো অ্যারাইজ করে বা অ্যাপিয়ার করে ওগুলাই মেজেনকাইমাল কানেকটিভ টিস্যু, এবং ওগুলা। আচ্ছা, আর মিউকয়েডের মধ্যে একটা এক্সাম্পল জাস্ট, এটা হচ্ছে, আচ্ছা মেজেনকাইমালের হচ্ছে কি এক্সাম্পল, এটা আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস। এই হচ্ছে একটা, একটা হচ্ছে মানে ভিট্রিয়াস, ভিট্রিয়াস হিউমার অফ আই। আর মিউকয়েডের মধ্যে এক্সাম্পল হচ্ছে, এটার নাম তোমরা শুনছো মনে হয়, ওয়ার্টনস জেলি। এটা কি জিনিস একটু বলছি। আম্বিলিকাল কর্ড তোমরা যদি ক্রস সেকশন করো, কাটো, কি কি দেখবা? তোমরা দেখবা দুইটা আম্বিলিকাল আর্টারি, তোমরা দেখবা দুইটা আম্বিলিকাল আর্টারি আর একটা আম্বিলিকাল ভেইন। বাট এই পুরো জিনিসটাই একটা জেলি লাইক সাবস্টেন্সের মধ্যে থাকে। এই যে জেলি লাইক সাবস্টেন্স, এটার নাম হচ্ছে ওয়ার্টনস জেলি। এটা হচ্ছে এক প্রকার মিউকয়েড কানেকটিভ টিস্যু। গেল, তাহলে এই হচ্ছে কমপ্লিট ক্লাসিফিকেশন অফ কানেকটিভ টিস্যু। ওকে, আচ্ছা ঠিক আছে, কারো কোয়েরি থাকলে কিন্তু জিজ্ঞেস করতে পারো মাঝখানে। আর এখানে আসলে আমার কাছে মনে হয় না যে এখানে বোঝানোর কিছু ছিল, কারণ ক্লাসিফিকেশন তো ক্লাসিফিকেশন, এগুলো তো আলাদা করে আমরা সবই পড়বো, তখন আমরা বুঝবো না, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমরা একটু কানেকটিভ টিস্যুর, আমরা এখানে মেইনলি সেল আর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স নিয়ে কথা বলেছিলাম, তাই না? আমরা তাহলে এখন একটু সেলটা নিয়ে একটু কথা বলি এখন। দাঁড়া, আমি এটাকে এখানে নিয়ে আসি, ওয়েট। সেলের বর্ণনার পাশে নিয়ে আসি, তাহলে তোমাদের জন্য একটু দেখতে ইজি হবে। ঠিক আছে, আচ্ছা শুধু সেলটা একটু দেখো। কিছু সেল আছে যেগুলা কানেকটিভ টিস্যুতেই অরিজিন করে, অর্থাৎ মেজেনকাইম থেকে অরিজিন করে। আচ্ছা দেখো, এরা হচ্ছে দে আর অরিজিনেটেড ফ্রম দ্য মেজেনকাইম অফ লোকাল কানেকটিভ টিস্যু, মানে যেখানে তারা অবস্থিত সেখান থেকেই তারা অরিজিন করে এবং স্টে দেয়ার পার্মানেন্টলি। আচ্ছা, আর ওয়ান্ডারিং বা মাইগ্রেটরি সেল যেগুলা, দে অরিজিনেট এলসহোয়ার, দে অরিজিনেট এলসহোয়ার এবং দে মাইগ্রেট টু আ স্পেসিফিক কানেকটিভ টিস্যু, কোন একটা জায়গার কানেকটিভ টিস্যুতে তারা মাইগ্রেট করে, মাইগ্রেট টু আ স্পেসিফিক লোকেশন, এবং এবং আফটার মানে তাদের কাজ শেষ হয়ে গেলে তারা সেখানে ডিস্ট্রয় হয়ে যায়, destroyed after their purpose is served, destroyed after their purpose is served. আচ্ছা,
ফিক্সড সেল কি কি দেখো একটু। কানেকটিভ টিস্যু প্রপারের ক্ষেত্রে ফিক্সড সেল হচ্ছে ফাইব্রোব্লাস্ট এবং ফাইব্রোসাইট। এটা হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপারের ক্ষেত্রে। ইন কেস অফ বোন, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট। In case of bone. In case of cartilage, chondroblast, chondrocyte. In case of adipose tissue, adipocyte. আরেকটা স্পেসিফিক টাইপ অফ সেল আছে, নাম হচ্ছে পেরিসাইট। পেরিসাইট। আচ্ছা, এগুলো সব হচ্ছে ফিক্সড সেল। হ্যাঁ, এগুলো সব সময় যেখান থেকে উৎপত্তি সেখানেই থাকে, ওইখানকার কানেকটিভ টিস্যুতে তারা থাকে পার্মানেন্টলি। আর যেগুলো বললাম যে তোমার মাইগ্রেটরি টিস্যু, এগুলোর এক্সাম্পলটা একটু দেখো। এগুলোর এক্সাম্পল হচ্ছে এই যে, এগুলো এক্সাম্পল হচ্ছে, তোমরা ব্লাডের সেলের নাম শুনেছো, ওগুলা ফার্স্টে ওগুলা বলি। ম্যাক্রোফেজ, তারপর হচ্ছে প্লাজমা সেল, তারপর হচ্ছে মাস্ট সেল, তারপর হচ্ছে নিউট্রোফিল ইত্যাদি। এগুলা কোন টিস্যুর পার্ট? পার্ট অফ হেমোলিম্ফয়েড। তবে হ্যাঁ, এগুলা যে কোনো টিস্যুতে মাইগ্রেট করে যাইতে পারে। এরপর আরেকটা নাম হচ্ছে অস্টিওক্লাস্ট। এটা একটা মাইগ্রেটরি টিস্যু হুইচ, আচ্ছা এগুলা সবগুলা তৈরি হয় কোথায়? সব এগুলা বোন ম্যারোতে তৈরি হয়, বাট চলে যায় আলটিমেটলি বডির বিভিন্ন জায়গার কানেকটিভ টিস্যুতে। অস্টিওক্লাস্টও বোন ম্যারোতে তৈরি হয়, তারপর বোনে চলে আসে। তাহলে এগুলো সব হচ্ছে মাইগ্রেটরি সেল অথবা টেম্পোরারি অথবা ওয়ান্ডারিং সেল। তাহলে আমরা এখন একটু বর্ণনা পড়ি। আচ্ছা, তাহলে ফিক্সড সেল কি? ফিক্সড সেল আর হচ্ছে ফ্রি সেল। আচ্ছা, ওদের আরেকটা নাম ফ্রি সেলও বলা যায়। তাহলে ফ্রি সেল, আচ্ছা ফিক্সড সেল আরেকটা নাম হচ্ছে স্টেবল সেল। ফ্রি সেল আরেকটা নাম হচ্ছে ওয়ান্ডারিং সেল অথবা ইমিগ্রেন্ট সেল অথবা মাইগ্রেটরি সেল। আচ্ছা, তারা হচ্ছে লোকালি প্রোডিউসড এবং তারা ওই জায়গার কানেকটিভ টিস্যুতেই থাকে। আর এরা হচ্ছে দে আর ইউজুয়ালি মানে প্রোডিউসড ফ্রম বোন ম্যারো। এবং তোমরা জানো বোন ম্যারোতে যে কোনো ব্লাডের সেল কি কোত্থেকে তৈরি হয়? প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল। সো এরা সব প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক সেল থেকে তৈরি হয় ইন বোন ম্যারো। তারপর এরা বোন ম্যারো থেকে তৈরি হয় কাম টু কানেকটিভ টিস্যু। এবং দেখো ফিক্সড সেলগুলা ওইখানে সবসময় থাকে, থেকে তাদের কাজ করে। ফ্রি সেলগুলা সবসময় থাকে না, কোন একটা স্পেসিফিক অকেশনে আসে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে ইনফ্ল্যামেশনের সময় আসতে পারে এরা। ইনফ্ল্যামেশনের সময় বডির ইমিউন রেসপন্সকে সাহায্য করার জন্য তারা আসতে পারে। আচ্ছা, ফিক্সড সেলের ফাংশন কি? ফিক্সড সেলের ফাংশন, যে এই সেলগুলোর ফাংশন হচ্ছে তারা যেই কানেকটিভ টিস্যুর পার্ট, যেমন ও হচ্ছে জেনারেলাইজড কানেকটিভ টিস্যুর পার্ট, ও হচ্ছে বোন টিস্যুর পার্ট, কার্টিলেজের পার্ট, অ্যাডিপোস টিস্যুর পার্ট। ওদের কাজ হচ্ছে যেই কানেকটিভ টিস্যু, সেই কানেকটিভ টিস্যুর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স তৈরি করা এবং মেনটেন করা ওদের কাজ। আর ওদের কাজ কি? টু হেল্প দ্য বডি ডিউরিং সাম স্পেসিফিক নিড সাচ এস ডিউরিং ইনফ্ল্যামেশন। তাহলে দেখো, তাহলে ফিক্সড টিস্যুর কাজ কি? ফরমেশন এন্ড মেইনটেনেন্স, অর্থাৎ সিনথেসিস অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। আর তারা হচ্ছে হেল্প ডিউরিং, ওকে, বেসিক্যালি যত ব্লাড সেল আছে ওগুলো সবই মানে ফ্রি সেল আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু বলি, এক্সাম্পল তো বললামই, ফাইব্রোব্লাস্ট, পেরিসাইট, অনেকগুলো এক্সাম্পল আমি দিলাম। আনডিফারেন্সিয়েটেড, আচ্ছা এগুলো তোমরা একটু অ্যাড করে নাও তার সাথে, আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল আর ফিক্সড টিস্যু ম্যাক্রোফেজ। আচ্ছা, আর হচ্ছে এখানে যা যা বললাম, আরবিসি, নিউট্রোফিল, বেজোফিল, প্লাজমা সেল, মাস্ট সেল ইত্যাদি। ওকে,
আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু ফাইব্রোব্লাস্ট নিয়ে একটু পড়বো আর ফাইব্রোসাইট নিয়ে পড়বো, শুরু করবো আর কি। কারো কোনো কোয়েরি থাকলে জিজ্ঞেস করতে পারো এর মধ্যে। ভাইয়া আনডিফারেন্সিয়েটেড মেসেঞ্জার সেল এটা আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি এমব্রায়োনিক কানেকটিভ টিস্যুতে এটা থাকে আর কি। ওকে, আমি বলি তোমাকে, আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল হচ্ছে কি ফাইব্রোব্লাস্টেরও প্রিকারসর, ঠিক আছে? যে কোনো একটা মানে ফাইব্রোব্লাস্ট না, যে কোনো কানেকটিভ টিস্যুতেই তোমরা যেমন ব্লাড পড়েছো না, প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে সব রকমের ব্লাড সেল তৈরি হয়, হ্যাঁ? ঠিক তেমনি যত কানেকটিভ টিস্যু আছে সব জায়গাতেই আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল নামে একটা সেল থাকে। সেখান থেকে, সেটা যদি কানেকটিভ টিস্যু প্রপারে থাকে সেখান থেকে ফাইব্রোব্লাস্ট তৈরি হবে, সে যদি বোনে থাকে সেখান থেকে অস্টিওব্লাস্ট তৈরি হবে, সে যদি কার্টিলেজে থাকে সেখান থেকে কন্ড্রোব্লাস্ট তৈরি হবে। বুঝতে পেরেছো? সে হচ্ছে প্রিকারসর অফ অল ফিক্সড টিস্যু কানেকটিভ, মানে অল ফিক্সড সেল, ঠিক আছে? জি ভাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। যদিও আমরা এগুলো নিয়ে বলবো, সবগুলো নিয়ে ইনশাআল্লাহ কথা বলা হবে। তবে আরেকটা জিনিস যেগুলো নিয়ে আমি বেশি কথা বলবো ওগুলোই বেসিক্যালি তোমাদের পরীক্ষায় লাগবে আর কি। সো হয়তো আনডিফারেন্সিয়েটেড ম্যাক্রো মেসেনকাইমাল সেলে তোমাদেরকে কেউ তেমন কিছু জিজ্ঞেস করবে না। যাই হোক, আচ্ছা আচ্ছা, এখানে আমি একটু ক্লিয়ার করি একটু বেশি নাকি। ভাইয়া হ্যাঁ বলো আপু। ভাইয়া স্টেম সেলও কি আনডিফারেন্সিয়েটেড সেল? বেসিক্যালি মেসেনকাইমাল যে আনডিফারেন্সিয়েটেড সেল বললাম না, এটা এক প্রকার স্টেম সেল। তারপর প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক যে স্টেম সেল, এটা এক প্রকার স্টেম সেল। ওকে, হ্যাঁ এগুলো স্টেম সেল। মানে স্টেম সেল মানে কি, যেই সেলের অন্য অনেক রকম সেলে কনভার্ট হওয়ার ক্যাপাসিটি আছে, ওইটাই তো স্টেম সেল, তাই না? ওইটাই স্টেম সেল। আচ্ছা, তাহলে আমরা এখন ফাইব্রোব্লাস্টটা একটু বর্ণনা করি। ফার্স্টে আমরা ফাইব্রোব্লাস্টের একটা ছবি আঁকি। ওকে, দেখো ছবিটা আমরা বর্ণনার পাশেই আঁকি, আগে ছবি আঁকি তারপরে বাকিটা, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে ফাইব্রোব্লাস্ট ইজ এ লার্জ অ্যান্ড ইররেগুলার সেল, এবং এখানে অনেকগুলা সাইটোপ্লাজমিক প্রসেস থাকবে। আচ্ছা দাঁড়াও, আর একটু সুন্দর করে আঁকি, বেশি ভালো হলো না। এটা একটা লার্জ সেল, ইররেগুলার সেল, অনেকগুলা এরকম সাইটোপ্লাজমিক প্রসেস থাকবে, ঠিক আছে? ঠিক আছে, এরকমই ইররেগুলার একটা সেল তোমরা আঁকবা, ঠিক আছে? আচ্ছা, এবং এই সেলটা তোমার এই সেলটাতে এরকম অনেকগুলা সাইটোপ্লাজমিক প্রসেস থাকবে। এই সাইটোপ্লাজমিক প্রসেস থাকার জন্য সেলটা ইররেগুলার। আচ্ছা, এখন নিউক্লিয়াস থাকবে একটা সেন্ট্রালি। নিউক্লিয়াসটা নিয়ে কিছু ক্যারেক্টারিস্টিক বলতে হবে। এটা একটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেল, সবার আগে মনে রাখবা, কারণ নাম হচ্ছে ব্লাস্ট। যে কোনো ব্লাস্ট সেল ইজ মেটাবলিক্যালি ভেরি মাচ অ্যাক্টিভ, অর্থাৎ এখানে অনেক কাজ হয়। যে কোনো মেটাবলিক অ্যাক্টিভ সেলের ইয়েটা কি, এই সেলে তোমার যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটা হচ্ছে, মানে আমি একটা জিনিস বলেছিলাম যে নিউক্লিয়াসে যে ক্রোমাটিন থাকে, ক্রোমাটিন দুই রকম থাকে, ইউক্রোমাটিন এবং হিটেরোক্রোমাটিন। ইউক্রোমাটিন কি ছিল, কোন 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 সেলে বেশি থাকতো, যে সেলগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ। আর যে সেলগুলো ইনঅ্যাক্টিভ সেই সেলগুলো থাকতো হেটেরোক্রোমাটিন। এবং যে সেলগুলোতে ইউক্রোমাটিন থাকতো সেই সেলগুলো কেমন হইতো স্টেনিং, খুবই লাইট স্টেনিং হইতো। আর যে স্টেনগুলো হেটেরোক্রোমাটিন থাকতো ওগুলো আরেকটু ডার্ক স্টেনিং হইতো। মানে দুইটাই ব্লু স্টেইন নিবে, বাট এটা একটু হালকা ব্লু আর এটা একটু ডার্ক ব্লু। যেহেতু ফাইব্রোব্লাস্ট একটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেল, সো এটা লার্জলি লাইট স্টেনিং হবে, এরকম লাইট ব্লু হবে। মাঝখানে কিছুটা অল্প কিছু হেটেরোক্রোমাটিন থাকবে, বেশি না, মাঝখানে অল্প কিছু হেটেরোক্রোমাটিন এরিয়া থাকবে আর কি, বাট লার্জলি এটা লাইট স্টেনিং হবে। আর সাইটোপ্লাজমে কি কি থাকবে, ফাইব্রোব্লাস্টের কাজ কি, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স তৈরি করা, তাই না? মানে মানে যে কোনো ফিক্সড সেলের কাজ কি, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স তৈরি করা। তার মানে কি, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স কি কি পড়লাম আমরা, ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স। ফাইবারে কি দেখলাম, কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার, রেটিকুলার ফাইবার, এগুলো সবাই প্রোটিন। আবার গ্রাউন্ড সাবস্টেন্স, প্রোটিওগ্লাইকেন, গ্লাইকোপ্রোটিন, এগুলোও সব প্রোটিন। তাইলে এই সেলগুলোতে লার্জ নাম্বার অফ
রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কালারও কিন্তু হবে তোমার ব্লু। কারণ কি? কারণ এগুলাতে প্রচুর পরিমাণে রাইবোজোম লাগানো থাকে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, এগুলার কালার হবে ব্লু প্রচুর। তোমরা এখানে এরকম করে ডট 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 দিয়ে দিবা, ঠিক আছে? ডট 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 দিয়ে দিবা যেন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বোঝা যায়। তারপর ভেরি মাচ ওয়েল ডেভেলপড গলজি কমপ্লেক্স থাকবে, ভেরি মাচ। আচ্ছা, গলজি কমপ্লেক্সটা আমরা রেড দিয়ে দিই যেহেতু এটা এখানে রাইবোজোম নাই। ভেরি মাচ ওয়েল ডেভেলপড গলজি কমপ্লেক্স থাকবে, অনেকগুলা মাল্টিপল গলজি কমপ্লেক্স থাকবে এরকম, ভেরি মাচ ওয়েল ডেভেলপড গলজি কমপ্লেক্স। এবং এই তো, আর অন্যান্য অর্গানেলও তোমরা দিবা, কয়েকটা মাইটোকন্ড্রিয়া দিবা, এই তো এগুলাই এইভাবেই আঁকবা। তো যাই হোক, তাহলে আমরা কি বললাম? ফাইব্রোব্লাস্ট মানে তোমরা একটা জিনিস একটু দেখো, এই যে ফিক্সড যে সেল, প্রত্যেকটা টিস্যুতে কিন্তু ফিক্সড সেল আছে, এবং প্রত্যেকটা টিস্যুতেই একটা ব্লাস্ট সিরিজের সেল থাকে, দেখতে পাচ্ছ ব্লাস্ট সিরিজের সেল থাকে। তো এই সেলটা ক্যারেক্টারটা কি? এটা হচ্ছে ওই টিস্যুর মধ্যে সবচেয়ে মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেল, এবং ওই টিস্যুর যত এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এবং গ্রাউন্ড সাবস্টেন্স সবই কিন্তু ওই টিস্যুটাই তৈরি করে, সরি ওই সেলটাই তৈরি করে। তাহলে আমরা এখন যেটা পড়ছি ফাইব্রোব্লাস্ট, সে হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপার বা জেনারেলাইজ কানেকটিভ টিস্যুর গ্রাউন্ড সাবস্টেন্স এবং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স তৈরি করে, মোস্টলি অ্যাক্টিভ মেটাবলিক সেল ইন দ্যাট টিস্যু। তাহলে আমরা এখন এটার বর্ণনা পড়ি। এটা হচ্ছে, it is the most common cell in connective tissue, it is the most abundant cell in connective tissue, and it is the principal cell of connective tissue proper. আচ্ছা দেখো, এই যে আমরা অন্যান্য টিস্যুতে যে ব্লাস্ট সিরিজের সেল বলেছি না, অস্টিওব্লাস্ট, কন্ড্রোব্লাস্ট, এগুলার সাথে ফাইব্রোব্লাস্টের খুব একটা পার্থক্য নাই, বেসিক্যালি অনেকটা একই রকমই স্ট্রাকচারের দিক দিয়ে, ফাংশনের দিক দিয়ে। সো বনে থাকলে এটাকে অস্টিওব্লাস্ট বলা যায়, কার্টিলেজে থাকলে এটা কন্ড্রোব্লাস্ট বলা যায়। হ্যাঁ, কিছুটা পার্থক্য আছে সেলগুলার ফাংশনে, বাট অ্যাজ এ হোল বাকি ক্যারেক্টার অলমোস্ট একই। তাহলে এটা কোত্থেকে ডিফাইড, মানে এরা কোত্থেকে আসে? আমি কি বলেছিলাম, যে কোনো টিস্যু, যে কোনো কানেকটিভ টিস্যুতে যে সেল, আনডিফারেন্সিয়েটেড মেজেনকাইমাল সেল থেকে সমস্ত ব্লাস্ট সিরিজের সেল আসে, ফাইব্রোব্লাস্ট, অস্টিওব্লাস্ট, কন্ড্রোব্লাস্ট, ওকে, সব কিন্তু আনডিফারেন্সিয়েটেড। তাহলে এটা ডিরাইভ ফ্রম কি? আনডিফারেন্সিয়েটেড মেজেনকাইমাল সেল, আনডিফারেন্সিয়েটেড মেজেনকাইমাল সেল। আচ্ছা, এই অংশটা আমি একটু পরে বলছি, আগে ফাইব্রোব্লাস্টের স্ট্রাকচারটা একটু দেখে নেই আমরা। এটা একটা লার্জ সেল, ছবিটাই খেয়াল রাখো, এটা ইরেগুলার সেল, এখানে অনেক সাইটোপ্লাজম, এবং ইরেগুলারিটি কারণ কি? এই জিনিসগুলো হচ্ছে সাইটোপ্লাজমিক প্রসেস, ইরেগুলার ডিউ টু প্রেজেন্স অফ সাইটোপ্লাজমিক প্রসেস, এবং এটা হাইলি মেটাবলিক্যালি অ্যাক্টিভ। মেটাবলিক্যালি অ্যাক্টিভ মানে কি? এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যাটাবলিক এবং অ্যানাবলিক অ্যাক্টিভিটি হচ্ছে, প্রচুর পরিমাণে জিনিসপত্র তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে প্রোটিন তৈরি হচ্ছে, মানে ট্রান্সলেশন হচ্ছে। ট্রান্সলেশন হওয়ার জন্য প্রচুর পরিমাণে ট্রান্সক্রিপশন হইতে হবে, ট্রান্সক্রিপশন হওয়ার জন্য প্রচুর পরিমাণে ইউক্রোমাটিক নিউক্লিয়াস থাকতে হবে, এজন্য এটা নিউক্লিয়াসটা লাইট স্টেনিং। তাহলে ফার্স্ট আমরা সাইটোপ্লাজমটার ব্যাপারে কি বললাম? ইট হ্যাজ মোর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এজন্য ইট ইজ লার্জলি বেজোফিলিক। নরমালি থাকে অ্যাসিডোফিলিক, কিন্তু এখানে প্রচুর আরইআর থাকার জন্য অনেক রাইবোজোম আছে, এজন্য বেজোফিলিক অর্থাৎ ব্লু। আর ওয়েল ডেভেলপড গলজি কমপ্লেক্সও আছে এখানে, ভেরি মাচ ওয়েল ডেভেলপড গলজি কমপ্লেক্স। আচ্ছা, বেসিক্যালি যে কোনো প্রোটিন সিনথেসাইজিং সেলে কিন্তু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়। আমরা যে একটু গ্ল্যান্ডুলার সেল বললাম, ওগুলো কিন্তু অনেকটা এরকম, বাট এরকম রাফ না, যাই হোক। আচ্ছা, আর রিচ ইন অর্গানেলি, অনেক অর্গানেলি আছে। আচ্ছা, আর নিউক্লিয়াসটা কেমন হবে? নিউক্লিয়াসটা হচ্ছে লার্জ, পেল স্টেনিং এবং ইউক্রোমাটিক, ঠিক আছে? এই তিনটে মেইন ক্যারেক্টার, লার্জ, সেন্ট্রালি লোকেটেড এবং পেল স্টেনিং। আচ্ছা, আর হচ্ছে কানেকটিভ টিস্যুর মধ্যে এটাকে কোথায় পাওয়া যায়? সাপোজ তুমি যখন কানেকটিভ টিস্যু আঁকবা, এই ধরো একটা ফাইব্রোব্লাস্ট এমন করে আঁকবা অনেকগুলা এরকম, এগুলা চারপাশে কোলাজেন বান্ডেল দিয়ে দিবা এরকম, মানে বেসিক্যালি কোলাজেন গুলো মানে এখান থেকে এরকম করে
তৈরি হচ্ছে আর কি, কোলাজেন বান্ডেল। তাহলে এটা অ্যাসোসিয়েটেড উইথ কোলাজেন বান্ডেল। যাক, এটা এতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, তাহলে ফাইব্রোব্লাস্টের ফাংশনটা কি? সিনথেসিস অফ অল এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স কম্পোনেন্টস, ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স, এবং এই কিছু গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, জাস্ট এতটুকুই মনে রাখো। গ্রোথ ফ্যাক্টর দিয়ে অনেক রকম কাজ হয়। একটা টিস্যুর গ্রোথ, একটা টিস্যুর ডেথ, একটা টিস্যুর প্রলিফারেশন, তারপর সেখানে অন্য কোনো সেল আসতে হবে কিনা, ওগুলো আমরা পরে বলবো। পরে তোমাদের আপাতত জাস্ট গ্রোথ ফ্যাক্টর যে তারা তৈরি করে এটা জানলেই হবে। এই টার্মটা তোমাদের ফার্স্ট ইয়ারে কোনো দরকার নেই, জাস্ট জানো যে তারা অনেক রকম গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, ইসিএম কম্পাউন্ড এবং গ্রোথ ফ্যাক্টর। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু দেখো তোমরা এখানে। আমি যখন এখানে সেলের নাম বলেছিলাম, প্রত্যেকটা টিস্যুতেই একই নামের সেকেন্ড আরেকটা সেল থাকে, জাস্ট ব্লাস্টের জায়গায় সাইট, ব্লাস্টের জায়গায় সাইট। এই দুইটা কিন্তু বেসিক্যালি একই সেলের দুইটা স্টেজ। ঠিক আছে, একই সেলের দুইটা স্টেজ। মাঝে মাঝে যখন প্রচুর পরিমাণে ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স তৈরি করতে হয়, তখন ফাইব্রোব্লাস্টটা ব্লাস্ট হয়ে থাকে, মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে। বাট যদি সে এমন কোন একটা টিস্যুতে থাকে যে হ্যাঁ, এনাফ গ্রোথ, এনাফ সিনথেসিস হয়ে গিয়েছে, এখন আপাতত নতুন করে কিছু তৈরি করার দরকার নেই, তখন সে এনার্জি কনজিউম করার জন্য একটা ইনঅ্যাক্টিভ স্টেজে চলে যায়। এই ইনঅ্যাক্টিভ স্টেজটার নাম হচ্ছে সাইট স্টেজ। সেটা ফাইব্রোব্লাস্ট হয়ে যায় ফাইব্রোসাইট, অস্টিওব্লাস্ট হয়ে যায় অস্টিওসাইট। তাহলে আলটিমেটলি দেখো, আনডিফারেন্সিয়েটেড মেসেনকেমাল সেল থেকে সবগুলো ব্লাস্ট হচ্ছিল। এই ব্লাস্টগুলো যখন তাদের কাজ কম থাকে, সেই সময় তারা কিসে ট্রান্সফর্ম হয়? ফাইব্রোসাইট অথবা অস্টিওসাইট অথবা কন্ড্রোসাইট। বাট হোয়েন নিডেড, যখন কোনো ইনজুরি হয় যে আবার তৈরি করতে হবে, বা কোনো সমস্যা হয় যে আবার তৈরি করতে হবে, তখন দে ক্যান রিভার্ট ব্যাক ইনটু দ্য ব্লাস্ট স্টেজ। দে ক্যান রিভার্ট ব্যাক ইনটু দ্য ব্লাস্ট স্টেজ। তাহলে অ্যাকর্ডিং টু মেটাবলিক অ্যাক্টিভিটি, ফিক্সড সেলগুলোকে দুই স্টেজে ভাগ করা যায়, একটা ব্লাস্ট, একটা সাইট। আর এই কানেক্টিভ টিস্যু প্রপারের ক্ষেত্রে ফাইব্রোব্লাস্ট এবং ফাইব্রোসাইট। ঠিক আছে, ফাইব্রোব্লাস্ট এবং ফাইব্রোসাইট। আচ্ছা, এরপর তাহলে ফাইব্রোসাইটে কি থাকবে? একদম ইজি, খুবই সহজ। যখন when there is lack of activity, এই ফাইব্রোব্লাস্টটা যে অনেক ডাইনামিক একটা সেল ছিল, বিরাট বড়, তাই না? এই সেলটা আর এতটা ডাইনামিক থাকে না, এই সেলটা ছোট্ট হয়ে যায়, ছোট হয়ে অনেকটা স্পিন্ডল শেপের একটা সেল হয়ে যায় এরকম। নিউক্লিয়াসটা সেন্ট্রালি লোকেটেড থাকে এবং নিউক্লিয়াসটা ডার্ক স্টেনিং হয়ে যায়, আর পেল স্টেনিং থাকে না, কারণ সেখানে তখন আর কোনো ইউক্রোমাটিন থাকে না, সেখানে তখন সব হেটারোক্রোমাটিন থাকে। তখন বরং মাঝখানে মাঝখানে অল্প কিছু ইউক্রোমাটিন দেখা যায় আর কি, বাট লার্জলি এটা হয়ে যায় হেটারোক্রোমাটিক। এবং এই নিউক্লিয়াসটা অনেক বড় ছিল, এটা অনেক ছোট হয়ে যায়, পুরো সেলটাই ছোট হয়ে যায়। এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও লেস থাকে, সো সাইটোপ্লাজমটা বেসোফিলিক কম, বরং বেশি অ্যাসিডোফিলিক দেখা যায়। অল্প কিছু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যায়। আর হচ্ছে এই তো, দেখো খুবই সহজ। When there is lack of activity, fibroblast shrinks and becomes spindle shaped. সেখানে খুবই অল্প স্ক্যান্টি কিছু সাইটোপ্লাজম থাকে। আচ্ছা, আর নিউক্লিয়াসটা সেন্ট্রালি লোকেটেড থাকে, হেটারোক্রোমাটিক থাকে, স্মল থাকে এবং কনডেন্স থাকে। অর্গানেলি কমে যায়, সাইটোপ্লাজমিক প্রসেস কমে যায়, সিনথেটিক এবং সিক্রেটরি অ্যাক্টিভিটি কমে যায়। তাহলে সব হচ্ছে এটার উল্টা, কিন্তু সব ফাইব্রোব্লাস্টের উল্টা। বাট when needed, it can revert back to fibroblast again. It can revert back to fibroblast again. তাহলে এই হচ্ছে ফাইব্রোসাইট। আচ্ছা, লাস্ট আজকে একটা কথা বলবো তোমাদেরকে একটু, সে কথাটা হচ্ছে আমাদের শরীরে যত সেল আছে, এটা শুধু কানেকটিভ টিস্যু না, যে কোনো টিস্যুতেই, মানে আমরা কানেকটিভ টিস্যু পড়তে পড়তে এই কথাটা একটু আসছে আর কি। আমাদের শরীরে যত সেল আছে, সমস্ত সেলকে বেসড অন দেয়ার মেটাবলিক অ্যাক্টিভিটি তিন ভাগে ভাগ করতে পারি। স্টেবল সেল, সরি, ফার্স্ট হচ্ছে স্ট্যাটিক অথবা পার্মানেন্ট সেল, যারা কখনোই মাইটোসিস করে না, করতে পারে না। কিছু হচ্ছে স্টেবল সেল, যারা মাইটোসিস করতে পারে কিন্তু করে না, অনেক প্রয়োজন হলে তাইলে করে। আর কিছু হচ্ছে ল্যাবাইল সেল অথবা রিনিউইং সেল,
যারা মাইটোসিস সব সময় করে, মাইটোসিস ছাড়া ওদের চলে না। তাহলে আমাদের শরীরে স্ট্যাটিক সেল বা পার্মানেন্ট সেল কি আছে খুবই ভালো করে মনে রাখবা। আমাদের যে কার্ডিয়াক মাসেল আছে, আমাদের যে নিউরন আছে এবং স্কেলেটাল মাসেল, এগুলো সব হচ্ছে পার্মানেন্ট সেল। ইম্পর্টেন্স হচ্ছে কি, একবার যদি কারো হার্টের কোন একটা সেল মরে যায় ওইটা কখনো রিজেনারেট হয় না, ওই জায়গায় ফাইব্রাস স্কার ফর্ম হয়ে যায়। কারো যদি একবার নিউরন ডেথ হয় ওইটা আর বাঁচে না। কারো যদি স্কেলেটাল মাসেল ডেথ হয়ে যায় ওইটা আর ঠিক হয় না, ওই জায়গাটা আর কি, বাকি অংশ ঠিক থাকে। আর স্টেবল সেল কি, দে হ্যাভ ক্যাপাবিলিটি অফ মাইটোসিস বাট ইউজুয়ালি ডোন্ট ডু অনলি ইন দ্য ফেস অফ ইনজুরি। যেমন এই যে ফাইব্রোব্লাস্ট পড়লাম, ফাইব্রোব্লাস্ট ইউজুয়ালি মাইটোসিস করে না, it just converts back and forth between fibrocyte and fibroblast, but mitosis usually করে না। শুধুমাত্র যদি ইনজুরি হয় কানেকটিভ টিস্যুর, যে অনেকগুলো টিস্যু লস হয়ে গেছে, তখন করে। আর আমাদের লিভারে আছে হেপাটোসাইট, সেও করে। এবং লিভারের যে ক্যাপাবিলিটি অফ মাইটোসিস, এটাকে কাজে লাগানো হয় কিসে জানো? এটাকে কাজে লাগানো হয় লিভার ট্রান্সপ্ল্যান্টেশনে। একটা মানুষের লিভার মনে করো পুরো নষ্ট হয়ে গেছে, আরেকটা মানুষ থেকে তাকে লিভার ট্রান্সপ্ল্যান্ট করবা। কিডনি যেমন একটা মানুষের ফুল কিডনি নিয়ে আসতে হয়, লিভার কিন্তু ফুল লিভার নিয়ে আসতে হয় না। একটা মানুষের লিভারের অল্প একটু অংশ নিয়ে আসলেই হয়, ওই অল্প একটু অংশই আরেকজনের শরীরে লাগালে ওইটা পুরা লিভার হয়ে যায়। আবার তুমি যার শরীর থেকে কেটে নিয়ে আসছো তার গ্যাপটাও ফিল আপ হয়ে যায় কয়েক মাসের মধ্যেই। সো এটা একটা খুব ভালো একটা জিনিস। আর লাস্টে যেটা ল্যাবাইল সেল বা রিনিউইং সেল, তাদের রেগুলার মাইটোটিক অ্যাক্টিভিটি আছে সব সময়, যেমন আমাদের স্কিনের এপিডার্মিস, ব্লাড সেল ইত্যাদি। তাহলে আজকে এই পর্যন্তই। কারো যদি কোয়েরি না থাকে আমরা একটু এপিথেলিয়াল টিস্যুর কোয়েশ্চেনগুলোতে চলে যাব আর কি। কারো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, ডিফাইন এপিথেলিয়াল টিস্যু, ক্যারেক্টারিস্টিক ফিচার্স এন্ড ফাংশনস। আচ্ছা, ফাংশনটা আলাদা করে বলা হয়নি, কাভারিং, প্রোটেকশন, সিক্রেশন, লুব্রিকেশন ইত্যাদি। এটা আসলে এটা প্রত্যেকটা এপিথেলিয়াল টিস্যুর কাজ একসাথে কম্বাইন করলে পাবা। গিভ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ এপিথেলিয়াল টিস্যু, এটা হইছে আমাদের। ক্লাসিফাই এপিথেলিয়াল টিস্যু উইথ এক্সাম্পল, এটা কিন্তু অনেকবার হইছে। লাইনিং এপিথেলিয়াল টিস্যু এবং গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু। লাইনিংটা পুরোপুরি স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস বলবা, আর গ্ল্যান্ডুলারটা এতটা ডিপ এখানে না গেলেও হবে, কারণ এক কোশ্চেনে তো এত কিছু লেখা যাবে না। ক্লাসিফাই সারফেস এপিথেলিয়াম উইথ এক্সাম্পল, ফাংশনস অফ ইচ কাভারিং এপিথেলিয়াম, টাইপস এন্ড ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা হইছে। লোকেশন অফ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম হইছে। জেনারেল ফিচার অফ সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম এন্ড দ্য ডিস্ট্রিবিউশন হয়েছে। আচ্ছা, এক্সপ্লেন অ্যানাটমিক্যালি, আচ্ছা, why simple column epithelium lines most of the part of GIT, এটা তোমরা কিভাবে ব্যাখ্যা করবা যে simple columnar cells are specialized for absorption and secretion and also they have microvilli। তো অ্যাবজর্পশন হচ্ছে ফুড পার্টিকেল অ্যাবজর্ব করবে ইজিলি, মাইক্রোভিলাই সারফেস এরিয়া বাড়ায় দিবে, আর সিক্রেশন করতে পারে, অর্থাৎ কারণ এখান থেকে অনেক ডাইজেস্টিভ জুস সিক্রেশন করতে হয়। ট্রানজিশনাল এপিথেলিয়াম লাইন্স ইউরিনারি ব্ল্যাডার, মানে ইউরিন তো টক্সিক, এজন্য ইউরিনের টক্সিক সাবস্টেন্সগুলো যেন ব্লাডে রিঅ্যাবজর্ব না হয়ে যায়, এজন্য সেখানে ট্রানজিশন এপিথেলিয়াম থাকে। আমব্রেলা সেলগুলোর উপরে কিউটিকল থাকে, দুই সেলের মাঝে থাকে কি, দুই সেলের মাঝে থাকে টাইট জাংশন। ইসোফেগাস ইজ লাইন্ড বাই নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আমাদের শরীরে যেখানে অ্যাব্রেশন, ফ্রিকশন এর চান্স আছে সেখানে এই রকমের লাইনিং এপিথেলিয়াম থাকে। ইসোফেগাস দিয়ে যেহেতু ফুড পার্টিকেল আমরা খাই, খাবার ডিসেন্ড করে, এজন্য সেখানে এই টাইপের এপিথেলিয়াম থাকে। টাইট জাংশন ইজ ফাউন্ড ইন superficial layer of transition epithelium। আচ্ছা, টাইট জাংশন হচ্ছে কি, ইট প্রিভেন্টস প্যাসেজ অফ সাবস্টেন্স বিটুইন সেলস, দুই সেলের ফাঁকা দিয়ে যেন ইউরিনের টক্সিক সাবস্টেন্স চলে যেতে না পারে ভিতরে, এজন্য টাইট জাংশন থাকে। সিলিয়া ইজ প্রেজেন্ট ইন রেসপিরেটরি ট্র্যাক্ট, সিলিয়ার মুভমেন্ট করে, অ্যাক্টিভ মুভমেন্ট, এই মুভমেন্টের মাধ্যমে সে ওয়েস্ট পার্টিকেল, অর্গানিজম এবং মিউকাসকে সে বিট করে 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 রুট অফ দ্য ল্যারিংসে পাঠায় দেয়। শর্ট নোট অন সিম্পল কলামনার এপিথেলিয়াম, এটা সবকিছু লিখবা। আচ্ছা, how transitional epithelium prevents reabsorption, give the structure of basement membrane, এটা কিন্তু আমি বলেছি বেসমেন্ট মেমব্রেন কিরকম হয়, দুই পাশেই বেজাল ল্যামিনা থাকে অথবা এক পাশে বেজাল ল্যামিনা আর তার নিচে রেটিকুলার ল্যামিনা থাকে, তার সাথে তোমরা বেজাল ল্যামিনা স্ট্রাকচার দিয়ে দিবা, অর্থাৎ ল্যামিনা লুসিডা, ল্যামিনা লুসিডা, মাঝখানে ল্যামিনা ডেন্সা, এভাবে দিবা।
ডিফাইন টিস্যু। আচ্ছা, ডিফাইন টিস্যুটা আসলে এটা আমি পড়াইনি এখন, এটা আসলে এই চ্যাপ্টারের এক্সক্লুসিভ কোয়েশ্চেন না। গিভ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স, আচ্ছা এগুলো সবগুলো টিস্যু পড়াইলে তারপরে এটা অ্যান্সার করতে পারবো ভালো মতো। ফিচার, স্ট্রাকচার, ফাংশন অফ ট্রানজিশন এপিথেলিয়াম, explain anatomically, developmentally, histologically, lung alveoli are lined by simple squamous epithelium। আচ্ছা, কেন? কারণ সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম হচ্ছে যে এটা যত থিন হবে তত ভালো ফর গ্যাসিয়াস এক্সচেঞ্জ, যেহেতু এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় এজন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, হোয়াই ওরাল ক্যাভিটি লাইন বাই, একই আমরা খাওয়ার সময় খাওয়াটা ফ্রিকশন হইতে পারে, খাওয়াটা ফুড পার্টিকেলটা ইনজুরিয়াস হইতে পারে, এজন্য এখানে এই জিনিসটা থাকে যেন ওয়্যার এন্ড টিয়ার বা অ্যাব্রেশন বা ফ্রিকশন ভালো মতো সামলাইতে পারে। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। কারো কি কোনো কোয়েশ্চেন আছে বা কোয়েরি আছে? আর একটু বড় হয়ে গেছে আজকের ক্লাসটা, অনেকক্ষণ হয়েছে আজকের ক্লাস, 1.5 ঘন্টার মতো পড়ছি আমরা।